গ্রীষ্মের সকালে শহর যেন ঘুম ভাঙা এক ক্লান্ত দেহ। রোদের ধারালো তরঙ্গগুলো ঢেউয়ের মতো এসে ছুঁয়ে যাচ্ছে প্রতিটি কংক্রিট, প্রতিটি ইটের গায়ে। ফুটপাতের পাশ ঘেয়ে দাঁড়িয়ে থাকা গাছগুলোও যেন অবসন্ন, পাতাগুলো ঝুলে পড়ে আছে, বাতাসের আভাস মাত্র নেই। রোদটা এমনভাবে ঝাঁকে ঝাঁকে পড়ছে যেন সূর্য একটু বেশি কাছাকাছি এসে গেছে আজ। সকালে 7টা পেরোনোর আগেই ঘাম ঝরছে পিঠ বেয়ে অফিসগামী মানুষদের চোখে মুখে বিরক্তির ছাপ। ভাবসা গরমে তাদের শার্টে ফুটে উঠেছে ঘামের দাগ। তবুও শহর থেমে থাকে না। বাসের ধোঁয়ায় বাতাস ভারী হয়ে উঠেছে। রিকশাওয়ালারা অলস ঘামে ভিজে সিটে বসে আছে। যাত্রী না পেলেও এক মুহূর্ত শান্তি যেন তাদের দরকার। চায়ের দোকানে আগুনের পাশে দাঁড়িয়ে থাকা চাওয়ালার মুখে ঘামের ফোঁটা চকচক করছে। তবুও তার হাত থেমে নেই। এক কাপ করে সে গরম চা বানিয়ে চলেছে। রাস্তার ধারে স্কুলের শিশুরা ঘেমে নিয়ে ইউনিফর্মে হাঁপাচ্ছে। মায়েরা ছাতা হাতে তাদের সঙ্গে ছুটছে। মাঝে মাঝে একটি দুটি কুকুর ছায়ার খোঁজে গাড়ির নিচে গুটিসুটি মেরে বসে আছে। যেন গরম তাদেরও মানুষ বানিয়ে দিয়েছে, ক্লান্ত, অতিষ্ঠ, চুপচাপ। গরমের সকালে শহর যেন একটা বিশাল চুল্লি, যা তপ্ত, ব্যস্ত, অথচ নিঃসঙ্গ এক যন্ত্রের মতো তার কাজ করে চলেছে, বিরামহীন। সকালের সূর্যটা যেন আজ একটু বেশি নির্দয়। জানালার কাচ ভেদ করে রোদ ঢুকে পড়ছে আরশির গাড়ির ড্যাশবোর্ডে। সেখানে হাত রাখলে মনে হয় আগুন ছুঁয়েছে। সে একটু বিরক্ত মুখে এসির তাপমাত্রা আরেকটু কমায়। কিন্তু গাড়ির কাছের ওপারে শহরটা থেমে আছে এক নিঃশব্দ অস্থিরতায়, আটকে থাকা এক একটা ধাতব খাঁচা। 5 মিনিটের রাস্তা, অথচ 25 মিনিট ধরে সে দাঁড়িয়ে। সামনে সামনে গাড়ির সারি যেন রোবটের মতো নিঃসাড় দাঁড়িয়ে আছে। হর্নের কর্কশ শব্দগুলো ভেদ করে তার কানে বাজছে রেডিওতে বেজে চলা কবিতার আবছা সুর। আজ গ্রীষ্মের দিন, রোদে ভেজা শহর। ঘড়ির কাঁটা চলেছে তার নিজের ছন্দে, কিন্তু আরশির অফিস মিটিংটা ঠিক 9টায়। সে হালকা ঘামে ভিজে গেছে। তার কাঁধে ঝুলে থাকা ব্যাগটা পাশে ফেলে দেয়। ক্লান্ত হয়ে সামনের গাড়ির ব্রেক লাইটে তাকিয়ে থাকে। এক লাল আলো যেন তার অসহায়তা নিয়ে মিটমিট করে হাসছে। রাস্তার ধারের মানুষগুলো মুখেও ক্লান্তি। কেউ ছাতা ধরে রেখেছে, কেউ কপালে হাত রেখে অপেক্ষা করছে বাসের জন্য। এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে স্কুল ইউনিফর্ম পরা কয়েকটা বাচ্চা। মাথায় টুপি নিয়ে ঘেমে ভিজে গেছে কপালটা। তাদের দেখে আরশির মনটা একটু কোমল হয়। যেন নিজের ব্যস্ততাকে হঠাৎ ছোট মনে হয়। এক সময় তো সে তাদের মতোই ছিল। জ্যাম এখনও কাটেনি, কিন্তু মনটা ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে। হয়তো শহরটা এমনই, উত্তপ্ত, ব্যস্ত, ধীর, তবু প্রতিদিনই সবাই বেরিয়ে পড়ে নতুন করে দিনটা শুরু করতে। আরশিও একটু হাসে। গাড়ির সাউন্ডে একটা নরম গান চালায়। আর জানে এই শহরের জ্যাম তার যাত্রা থামিয়ে রাখতে পারে, কিন্তু স্বপ্নগুলোকে না। আরশি একসময় ছিল ছোট শহরের এক শান্ত মেয়ে। চোখে স্বপ্ন, হাতে স্বল্প সামর্থ্য, আর মনে একটা অদম্য ইচ্ছা কিছু করে দেখানোর। পড়াশোনায় সে ছিল মেধাবী, কিন্তু শুধু মেধা দিয়েই তো লড়াই হয় না। তার লড়াই ছিল সময়ের বিরুদ্ধে, সমাজের সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে, আর নিজের মধ্যেকার ভাঙাচোরা আত্মবিশ্বাসকেও প্রতিদিন জয় করার যুদ্ধ। সকালে ক্লাস, বিকেলে টিউশনি, রাতে নিজের পড়া। বইয়ের পাতায় ঘাম ঝরেছে, চোখে ঘুম জমলেও কলম থেমে থাকেনি। নিজের খরচ বাঁচিয়ে কোচিং করেছে, চাকরির ফর্ম জমা দিয়েছে শেষ টাকা দিয়ে। বহুবার ব্যর্থতা তাকে ভেঙে দিতে চেয়েছিল, কিন্তু আরশির চোখে ছিল একটাই দৃশ্য। একদিন একটা চেয়ারে বসে সে নিজের পরিচয় নিজেই তৈরি করবে। আজ সেই চেয়ারে সে বসে আছে। বড় এক মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজমেন্ট টিমে সে এখন সিনিয়র প্রজেক্ট লিড। তার টেবিলে রয়েছে 5টা টিমের দায়িত্ব, হাতে রয়েছে কোটি টাকার ক্লায়েন্ট ডিল।
দিনের 8 ঘন্টা যেন চোখের পলকে কেটে যায়। মিটিং, রিপোর্ট, ডেলিভারি আর টার্গেট। কিন্তু এখানেও শান্তি নেই, কারণ সে জানে সফলতা মানে শুধু পৌঁছানো নয়, ধরে রাখাও এক যুদ্ধ। প্রতিদিন নতুন চ্যালেঞ্জ, নতুন প্রতিদ্বন্দ্বী আর নিজেকে প্রমাণ করার নতুন পরীক্ষা। কাজটা কঠিন, কিছুটা চ্যালেঞ্জিংও। কাজগুলোকে সময়, মস্তিষ্ক আর মাঝে মাঝে আত্মাকেও দিতে হয়। তবুও সে কাজটা ভালোবাসে, কারণ এই কাজ তাকে নিজের মতো করে গড়ার সুযোগ দিয়েছে। এখানে সে আর কারো ছায়া নয়, নিজের আলোয় নিজেই দীপ্ত। আরশি নিজের আনমনে নিজেকে বলতে থাকে, পরিশ্রম কখনো প্রতারণা করে না। সময় নেই ঠিকই, কিন্তু সে ফিরেই আসে সম্মান আর সাফল্যের হাত ধরে। আরশি যখন নিজের অফিসের কাচে ঢাকা কেবিনে বসে শহরের ব্যস্ততা দেখে, তখন মনের ভেতর শুধু একটাই অনুভব, আমি পেরেছি কারণ আমি থামিনি। সব কিছু ঠিকঠাক থাকলে আজ হয়তো আরশির হাতে একটা আলতো আঙুল জড়িয়ে থাকতো, বাড়ি ফেরার পথটা একটু হালকা লাগতো, এবং বালিশে মুখ গুজে রাতের নিঃশব্দে তার হৃদয়টা এতটা ভারী লাগতো না। কিন্তু না, সব গল্প তো আর শেষ হয় না ভালোবাসায়। একটা সময় ছিল যখন তার জীবনেও ছিল কেউ, এমন একজন যার সঙ্গে সকালটা শুরু হতো আর রাতটা শেষ। হাজার ব্যস্ততার মাঝেও তার একটা খুদে বার্তা এলেই মনে হতো পৃথিবীটা একটু থেমে গেছে। সে মানুষটা তার স্বপ্নের সঙ্গী ছিল, অথবা আরশি তাই ভেবেছিল। কিন্তু সময় বদলায়, ভালোবাসা যেমন গাঢ় হয় তেমন করেই মাঝে মাঝে চিড় ধরে। একদিন হঠাৎ সেই মানুষটা আর ছিল না। কোনো নাটকীয় বিদায় নয়, শুধু এক ধরনের নীরবতা। একটা সম্পর্ক শেষ হয়ে গেল বলেও না- একটা সম্পর্ক শেষ হয়ে গেল বলেও না বলেই। প্রতারণা ও বিশ্বাসঘাতকতায়। আরশি আজও হয়তো কখনো কখনো তার নামটা শুনলে এক মুহূর্ত থেমে যায়। ফোনের গ্যালারির পুরনো ছবিগুলো দেখে হঠাৎ কিছু মুছে ফেলতে গিয়েও গলা আটকে যায়। তবুও সে চলে গেছে সামনে, কারণ সে জানে কিছু সম্পর্ক আমাদের ভাঙে তবু শিখিয়ে যায়। নিজেকে ভালোবাসাটাও একটা বাঁচার পথ। আরশির চোখে মাঝে মাঝে একরাশ বিষগ্নতা ঝিলমিল করে। কেউ সেটা পড়ে ফেলতে পারলে বুঝতে পারত। সফলতায় সবসময় কিছু শূন্যতা আজও নিঃশব্দে সঙ্গী হয়ে থাকে। সেই মানুষটা কখনো আরশির ছিল না, হয়তো কোনোদিন হতোও না। তবুও আরশির চোখে সে ছিল পৃথিবীর সবচেয়ে আপন, সবচেয়ে নিরাপদ আশ্রয়। প্রথম দেখা হয়েছিল ইউনিভার্সিটির প্রথম বর্ষে। সে ছিল হাসি খুশি, প্রাণোচ্ছল আর আশ্চর্য রকমভাবে সহজ। এমনভাবে কথা বলতো যেন শত ভিড়ের মাঝেও সে একমাত্র শুনছে শুধুই আরশিকে। অথচ বাস্তবে সে বলতো সবার সঙ্গে, হাসতো সবার জন্য, কিন্তু আরশির মনটা তবুও ধরেই নিয়েছিল ওর হাসির এক কোণা বুঝি আমার জন্যও। আরশি ধীরে ধীরে বদলে যেতে লাগলো। নিজের সাজে একটু বেশি যত্ন, ক্যাম্পাসে যাওয়ার সময় একটু আগে পৌঁছানো, ক্লাস শেষে অপেক্ষা করে থাকা, শুধু এক ঝলক তাকানো যাবে বলে। সে তো কিছু জানতো না, হয়তো জানলেও পাত্তা দিত না। সে ব্যস্ত ছিল নিজের পৃথিবীতে, আরশি ছিল তার বাইরের কোনো আকাশ। তবুও আরশি ছাড়েনি। বছরের পর বছর সেই ভালোবাসাকে সে লুকিয়ে রেখেছে বুকের গভীরে। সেভাবে যেন চিৎকার করলে ব্যথা বাড়বে, আর চুপ থাকলে ব্যথাটা নিজের হয়ে যাবে। সম্পর্কের ভিত আস্তে আস্তে মজবুত হয় তাদের মাঝে। বন্ধুত্ব রূপ নেয় প্রেমের সম্পর্কে। আরশি নিজের সবটুকু দিয়ে তাকে ভালোবেসেছে, তাকে নিয়ে কল্পনায় স্বপ্নের ঘর বেঁধেছে। কিন্তু তার কাছে আরশি ছিল শুধুমাত্রই প্রয়োজন। তার চাহিদাটুকু মিটে যাবার পর আরশিকে দেওয়া কথা সে রাখেনি। সমস্ত প্রতিশ্রুতি ভেঙে অন্য একজনের সাথে ঘর বেঁধেছে। হয়তো এখন আর আরশিকে তার মনে পড়ে না, কিন্তু আরশির তাকে মনে পড়ে প্রত্যেকটা মুহূর্তে। বিশ্বাসঘাতক কিংবা ভালোবাসার মানুষ হিসেবে নয়, নিজের সাফল্যের প্রেরণা হিসেবে। সে হয়তো সেদিন এই আঘাতটা না দিলে আরশি আজ এই জায়গায় পৌঁছতে পারত না। সে চলে যাওয়ার পর খুব কষ্ট পেয়েছিল আরশি, নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছিল।
একদিন সেই মানুষটির মতো আরশিও ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। আজ সে সফল, আত্মনির্ভর, প্রতিষ্ঠিত। কিন্তু মাঝে মাঝে লাল ট্রাফিক লাইটে দাঁড়িয়ে হঠাৎ একজনের কথা মনে পড়ে ওর, যে তাকে আড়ালে ভালোবেসেছিল। কি খবর তার? কেমন আছে সে? জবাব নেই। সেই একতরফা ভালোবাসা এখন কেবলই এক টুকরো চুপচাপ গল্প, যা সে কাউকে বলে না, শুধু নিজের বুকের ভেতরে বহন করে একটা চিরন্তন নীরবতায়। জ্যাম একটু কমতেই আরশি গাড়ি নিয়ে ধীরে ধীরে এগোতে শুরু করলো। রাস্তাটা বেশ খুলে আসছিল। গাড়ির জানালা দিয়ে গরম বাতাস ভেতরে ঢুকলো। শহরের ভিড় আর রোদের মাঝে আরশির মন খানিকটা হালকা হয়ে এলো। হঠাৎ রিয়ার ভিউ মিরবে এক ঝলক চোখ পড়তেই ধীরে ধীরে একটা বাইক দেখতে পেল আরশি। ছেলেটার কাঁচা সোনালি চুল রোদের আলোয় যেন সোনার রেশমির মতো ঝলমল করছিল। তার চোখ দুটো গভীর নীলাভ, যেন কোনো অজানা দুঃখ আর ভাবনা মিশে আছে সেখানে। ঢিলেঢালা সাদা টি শার্টটা গরমে একটু ভিজে গিয়েছে, আর কালো জিন্সে তার চলাচলে ছিল এক রকমের ধীরতা ও স্বচ্ছন্দ বোধ, যেন সে নিজেই এক ধরনের ছন্দ হয়ে উঠেছে শহরের গরম সকালে। বাইকের হালকা গর্জন আর ছেলেটার নিরিবিলি উপস্থিতি আরশির মনকে হঠাৎ এক অদ্ভুত অস্থিরতায় ঠেলে দিল। আরশির বুকের ভেতরটা ধক করে উঠল। ছেলেটার মুখের বাদিকটা, চোখের চাহনি, ঠোঁটের কোণে সেই এক টুকরো ভঙ্গি অভিযাত্রী, কিন্তু যেন চেনা। আরশির মুখ ফুটে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, শ্রাবণ। আরেকটু ভালো করে ছেলেটিকে দেখল আরশি। না, সম্ভব নয়, কিন্তু এতটা মিল। আরশি এক মুহূর্তের জন্য গাড়ি স্লো করে দিল। চোখটা মিররের দিকে আটকে আছে। ছেলেটা ফিরেও তাকালো না। সে বাইক নিয়ে রাস্তার ভিড়ের মধ্যে মিশে গেল, ঠিক যেভাবে কোনো স্মৃতি মিলিয়ে যায় হঠাৎ। আরশির বুকের ভেতরটা ভারী হয়ে উঠল, যেন পুরনো কোনো দরজা নিজের থেকে হালকা করে খুলে গেল। চাপা কান্নাগুলো যেন যন্ত্রণার কাঁটাতারের মতো ওর বুকে বিচ্ছে। চোখের কোণ বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আরশির এক মুহূর্ত তাকিয়ে রইল রিয়ার ভিউ মিররে। ছেলেটা বাইকে করে অনেকটাই দূরে সরে গেছে। আরশি নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। নিজেই নিজেকে জোর গলায় বলল, এখন ভাঙার সময় নয় আরশি। সে চোখ নামিয়ে গভীরভাবে শ্বাস নিল। ঠোঁট দুটো শক্ত করে একসঙ্গে চেপে ধরল। তারপর গাড়ির মিররে তাকিয়ে বলল, আমি দুর্বল না, আমি আর সেই আগের আরশি নই। আরশি গিয়ার চেঞ্জ করে গাড়িটা একটু জোরে চালাতেই শুরু করলো। জানালার বাইরে গরম বাতাস ছুটে চলেছে। রাস্তায় গাড়ির কোলাহল সব কিছুকে ছাপিয়ে তার চোখ দুটো সামনে স্থির নির্ভার। ট্রাফিক সিগন্যালের রং বদলাচ্ছে, রিকশাওয়ালারা হর্ন দিচ্ছে। রাস্তার পাশে দাঁড়িয়ে কেউ গরমে হাতঘড়ি দেখে বিরক্ত হচ্ছে। সবই যেন এক স্বাভাবিক শহরের দিন। আরশির মাথা ঠান্ডা। অতীতের ঝাপটা সে পেছনে ফেলে রেখে এসেছে রাস্তায়। একটা মোড় ঘুরে তার অফিস বিল্ডিংয়ের ছায়া পড়তে শুরু করলো গাড়ির ওপর। গার্ড তাকে দেখে হালকা মাথা নাড়ল। আরশিও মাথা ঝাঁকিয়ে একটা ক্লান্ত কিন্তু আত্মবিশ্বাসী হাসি দিল। পার্কিং লটে গাড়ি রেখে দরজা বন্ধ করতেই সে যেন নিজের বুকের ভেতর একটা শব্দ শুনতে পেল। তুই ঠিক আছিস আরশি? ঠিক পথেই আছিস। এক গ্লাস পানি, একটা হাসি আর নিজের কাঁধে নিজে হাত রেখে আরশি অফিস লিফটের দিকে এগিয়ে গেল। একটা নতুন দিনের লড়াই শুরু করতে সে দাঁড়িয়েছিল বাইকে হেলান দিয়ে, শহরের ভোরের আলোয় এক অন্য মাত্রার নীরবতা নিয়ে। গায়ের সাদা ঢিলেঢালা শার্ট, যেটা বাতাসে হালকা ফেঁপে উঠেছিল, সেটা যেন আপনা আপনি নিজের ছন্দে নড়ছে। কালো জিন্সটা ছিল সোজাসাপটা, কিন্তু তার চলনভঙ্গিমায় একটা সহজ আকর্ষণ ছিল, যা কোনো রকম চেষ্টা ছাড়াই নজর কাড়ে। তার চুলগুলো হালকা সোনালি সূর্যের আলোয় ঝিলমিল করছিল, যেন রোদ ছুঁয়ে গেছে ঠিক মাথার আগায়। কিন্তু সবচেয়ে চোখে পড়ার মতো ছিল তার চোখ গভীর নীল, যেখানে মনে হতো শত গল্প জমা হয়ে আছে, অথচ সে কিছুই বলছে না।
তার চোখে একটা অদ্ভুত শূন্যতা আর শান্তির মিশ্রণ, যেটা একসঙ্গে টানেও আবার দূরে ঠেলেও দেয়। মুখে ছিল না কোনো অতিরিক্ত অভিব্যক্তি, কিন্তু তার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছিল সে হয়তো হাজারটা শহর ঘুরে হাজারটা মন ভেঙে ফিরে এসেছে। তার নাম বর্ষণ আহমাদ। সকালের কড়া রোদ আর শহরের উত্তাপে বাইকের সকালের কড়া রোদ আর শহরের উত্তাপে বাইকের বডিটা একটু বেশি গরম লাগছিল। তবুও বর্ষণের চোখ ছিল স্থির। আজ তার একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ। হেলমেটটা নামিয়ে হাতে নিয়ে সে একবার অফিস বিল্ডিংয়ের দিকে তাকালো। সেই চিরপরিচিত কর্পোরেট উঁচু ভবন, কিন্তু বর্ষণের চোখে যেন সেখানে একটা নরম আলো লুকিয়েছিল। আজকের দিনটা বদল আনতে পারে। অনেক কঠিন পরিশ্রম আর কাঠখড় পোড়ানোর পর সে এখানে ইন্টারভিউ দিতে এসেছে। তাকে চাকরিটা পেতেই হবে। বর্ষণের ঠোঁটের কোণে এক টুকরো ধীর হাসি ফুটে উঠল। তার ফোল্ডারে পুরনো অভিজ্ঞতার কাগজ, কিছু কোডিং স্যাম্পল আর কিছু অপূর্ণ স্বপ্ন, কিন্তু চোখে ছিল দৃঢ়তা। যে কেউ তার জীবনের গল্প জানে না, সেটা হয়তো বরং তার সুবিধা। সাদা ঢিলেঢালা শার্টটা গরমে একটু ঘামে ভিজে গেছে, কিন্তু সে পাত্তা দিল না। কালো জিন্সের ধুলোর হালকা ছাপ, কোনো ফর্মাল প্রস্তুতির বাহুল্য নেই। তবু তার চোখে একটা অদ্ভুত আত্মবিশ্বাস। এই অফিসটা তার কাছে এক নতুন সুযোগ। এখানে তার পরিচিত কেউ নেই, কোনো অতীত নেই, কোনো স্মৃতি নেই, শুধু ভবিষ্যতের এক সম্ভাবনা। ভবনের ভেতরে ঢুকতেই এসির ঠান্ডা হাওয়া মুখে লাগলো। মেঝের চকচকে সাদা টাইলসে প্রতিফলিত হলো তার দীর্ঘ ছায়া। লিফটে উঠে সে বোতাম টিপল 11 তলা। লিফটের দরজা খোলার সময় সে একবার সামনের গ্লাস দরজা দিয়ে নিজেকে দেখল। একটু ক্লান্ত, একটু ধুলোমাখা, কিন্তু ভেতর থেকে অদ্ভুতভাবে উজ্জ্বল। লিফটের দরজা খুলতেই চোখে পড়ল একটি কাচঘেরা অফিস। ভেতরে বসে থাকা মানুষগুলোর মধ্যে এক নারীকে দেখে তার চোখ একটু থেমে গেল। চুল খোলা, সুশৃঙ্খল, কাঁধ ছুঁয়ে পড়ছে নরম ঢেউয়ে। ব্লেজার পরা, কিন্তু তার ভেতরের রঙিন সৌন্দর্য যেন কোনো পোশাকে আটকে নেই। চোখে চশমা, কিন্তু তার দৃষ্টিতে এমন কিছু আছে যা ঠান্ডা নয়, আবার গরমও নয়, বরং এক ধরনের নীরব তাপ। বর্ষণের মনে হলো এই নারীকে সে আগে কোথাও দেখেনি, তবুও তার দিকে তাকাতে ইচ্ছে করে। শুধু রূপের জন্য না, তার চোখে এক ধরনের ক্লান্ত দৃঢ়তা আছে, যা দেখে মনে হয় এই মানুষটা অনেক হারিয়েছে, অনেক কিছু পার হয়ে এসেছে, তবুও ঠোঁটে এক বিন্দু কাপা হাসি ধরে রেখেছে। আরশি রহমানের দিকে তাকিয়ে বর্ষণের চোখে যে ব্যাপারটা প্রথম ধরা পড়ল, তা হলো তার চোখ ঠান্ডা, শীতল, কিন্তু এক অদ্ভুত শিহরণ। অলক্ষ্যে কারো ভেতর তাকিয়ে থাকার মতো। একজন এমন মানুষ যার কথা শোনার আগে তার চুপ থাকা বোঝার দরকার পড়ে। বর্ষণ জানে না কে এই নারী, কিন্তু মনে হলো এই মানুষটা জানে কিভাবে ভাঙা শব্দ দিয়ে একটা মিটিং চালাতে হয়, আর একই সাথে জানে কিভাবে চোখের ভাষায় কাউকে থামিয়ে দিতে হয়। তার উপস্থিতি কোনো চিৎকার নয়, বরং এক ধরনের শান্ত কর্তৃত্ব, যা শুনতে হয় না, অনুভব করতে হয়। আর সেই অনুভবটাই বর্ষণকে এক মুহূর্তের জন্য থামিয়ে দেয়। বর্ষণ ধীরে ধীরে অফিস ফ্লোরে মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছিল। তার পায়ের শব্দ ছিল নরম, অথচ আত্মবিশ্বাসী। একটা ঠান্ডা উপস্থিতি ছড়িয়ে পড়ছিল তার চারপাশে। ফোল্ডারটা সে হালকাভাবে বাম হাতে ধরে রেখেছে, আর ডান হাতটা সোজা পাশে ঝুলে আছে, যেন নিজেকে নিয়ে কোনো বাড়তি ভাবনা নেই, তবুও পুরো ঘরটাকে লক্ষ্য করছে। আরশি হঠাৎ চোখ তুলে তাকালো। ওর চোখ বড় হয়ে গেল এক মুহূর্ত আগেই রাস্তায় রিয়ারভিউ মিররে এই মুখটাই সে দেখেছিল। তার হৃদয় এক মুহূর্তে থেমে গিয়েছিল। তখন ভেবেছিল, শ্রাবণ। এবার কাছ থেকে দেখলে সেটা আর মনে হলো না আরশির। না, এই ছেলেটা শ্রাবণ নয়। তার হেঁটে আসার ভঙ্গিটা আলাদা, তার চোখটাই বলে দেয় সে অন্য কেউ। এই ছেলেটির চোখ নীল, আর শ্রাবণের চোখ ছিল গাঢ় বাদামি।
যেভাবে একসময় তাকিয়ে থাকতো আরশির দিকে ভালোবাসা আর ধোঁকাবাজির মিলেমিশে থাকা সেই অস্পষ্ট দৃষ্টিতে। এই ছেলেটার চোখ গভীর কিন্তু সৎ, তাতে কৌতূহল আছে, সন্দেহ নয়, তাতে স্পষ্টতা আছে, খেলোভাব নেই। আরশি একটুখানি নিঃশ্বাস ছাড়ল, হালকা স্বস্তি আবার এক ফোঁটা অস্থিরতা। নিজের মধ্যে বলল, তাহলে এই ছেলেটা কে? আর তখনই দরজার পাশে দাঁড়ানো রিসেপশনিস্ট বলে উঠল, ম্যাম, হি ইজ হার ফর দ্য 11:30 ইন্টারভিউ, মিস্টার বর্ষণ এমাত। আরশি চমকে উঠল। বর্ষণ আহমেদ? আরশি অনুভব করতে পারল নামটাই অদ্ভুত সাদৃশ্য, আবার চরিত্রে সম্পূর্ণ ভিন্নতা। এ যেন এক সময়ের স্মৃতি আর এক নতুন সময়ের সম্ভাবনা। প্লিজ হ্যাভ আ সিট মিস্টার আহমেদ। থ্যাংক ইউ ম্যাম। বর্ষণ খুবই স্বাভাবিক ভঙ্গিতে চেয়ার টেনে বসে, ফাইলটা এগিয়ে দেয় আরশির দিকে। আরশি খুব সন্তর্পণে ফাইলটা নেয়, একটু ভালো করে চোখ বুলিয়ে নেয় ফাইলটাতে। বর্ষণের পড়াশোনা, স্টার্ট আপ সব কিছু জার্মান থেকে, সিটিজেনশিপও আছে, বয়স 28-এর কাছাকাছি। ছেলেটা তার আর শ্রাবণের থেকে 4 বছরের ছোট, কিন্তু তার জানা মতে শ্রাবণের তো কোনো ভাই নেই। আরশির কৌতূহল বাড়ে। আপনি এ বোর্ডে ছিলেন কতদিন? 8 বছরের বেশি। তাহলে তো আপনি ওখানেই জব করতে পারতেন। দেশে আসার কারণ? এটা আমার ব্যক্তিগত পারিবারিক বিষয় ম্যাডাম, আমি এটা শেয়ার করতে পারবো না। ওকে। আরশি বর্ষণকে আরও কিছু প্রশ্ন করলো। বর্ষণ সবকটা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে দেখে আরশি আরও অবাক হলো। এরকম আত্মবিশ্বাস এবং মেধা তো শ্রাবণেরও ছিল। আরশি মনে মনে নিজেকে প্রশ্ন করলো। কে এই ছেলেটা? কি এর পরিচয়? মুখে আর কিছু বলল না আরশি, ফাইলটা বন্ধ করে বর্ষণের দিকে এগিয়ে দিল। ওকে মিস্টার আহমেদ, ইউ ক্যান গো নাও। কিন্তু বর্ষণ উঠে যায় না, কিছুটা থেমে দৃঢ়তা ও সাহসের সাথে বলে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমাকে নিয়ে কোনো ব্যাপারে অস্বস্তিতে আছেন, কারণটা কি জানতে পারি? বর্ষণের কথায় আরশি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। কপালে বিন্দু বিন্দু ঘামের রেখা দেখা দেয়। জি না, তেমন কোনো ব্যাপার নেই। আরশির কথাটা বর্ষণের মনোপুত হয় না। তারপরও বর্ষণ কিছু না বলে উঠে চলে যায়। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ইউ কল ইউ সুন। সকালটা শুরু হয় একটু আলোর কোমল ছোঁয়ায়। ঢাকার আকাশ আজ অন্যরকম নীল, হালকা রোদে ঝিলমিল করছে জানালার কাজ। বর্ষণ আহমেদ আয়নার সামনে দাঁড়িয়ে সাদা ঢিলেঢালা শার্টের বোতাম গুজে নিচ্ছে। তার কালো জিন্সটা জুতোর ঠিক ওপর পর্যন্ত থেমে আছে। চুলটা একটু এলোমেলো হলেও গোঁফ দাড়িটা সেভ করা, পরিচ্ছন্ন, কিন্তু খুব বেশি সাজানো নয়। তার হালকা সোনালি চুল সকালে আলোয় যেন উজ্জ্বল লাগছে। তার চোখের নীলাভ ছায়াগুলোতে লুকিয়ে আছে দারুণ কিছু উদ্বেগ, সাহস আর অতীতের খুব চাপা অভিমান। চোখে একটু অচেনা শহরের চেনা স্বপ্ন। হাতে একটা ছোট কাগজ, জয়েনিং ডকুমেন্ট, তাতে আরশির স্বাক্ষর। এই শহরে একদিন আমিও কিছু হয়ে উঠতে চাই, নিজের নামে, কেউ চিনবে, কারো ছায়া হয়ে নয়। কারে না, সে বাইকেই গেছে। নিজের পুরনো বাইকটা এখনও যত্নে রাখে। ফাঁকা রাস্তা, হালকা জ্যাম, কিন্তু খুব বিরক্তিকর নয়। বসুন্ধরা গেট পেরিয়ে যখন কোম্পানির বিল্ডিং সামনে এলো, তার বুকের মাঝে একরাশ কেমন যেন অনুভবের কাঁপন। প্রথম চাকরি, প্রথম দিন, আর সেই মুহূর্তে অপেক্ষার অবসান, যার জন্য সে 8 বছর ধরে অপেক্ষামান ছিল। দুপুরের আলোয় কাচে তার প্রতিচ্ছবি। বর্ষণ একটু থেমে তাকালো নিজের দিকেই। একটা প্রশ্ন এলে নিঃশব্দে, আমি কি বদলাতে পারবো অতীতকে, নাকি পুরনো ছায়ার মধ্যেই নতুন আলো খুঁজবো? রিসেপশনে নাম লিখে সে এলিভেটরে ওঠে। প্রথম ফ্লোরে তার ডিপার্টমেন্ট, আর দ্বিতীয় তলায় তার বস আরশি রহমান। হৃৎস্পন্দন একটু বাড়ে। সে জানে না আজ কি হবে, শুধু জানে আজ থেকে সে আর ছায়া নয়, আজ থেকে তার নিজের এক আলাদা পরিচয় শুরু। বর্ষণ কনফারেন্স রুমে বসে আছে, চুপচাপ, পরিপাটি, কিন্তু চোখে একরকম আত্মবিশ্বাস। কাঠের দরজা খোলে, আরশি রহমান প্রবেশ করে। সাদা শার্টস,
স্লিম কাট স্লিম কাট ব্ল্যাক প্যান্ট, হালকা ব্লেজার, চুলটা খোপা করা, চোখে হালকা কাজল, চলনে আত্মবিশ্বাস, কণ্ঠে শীতল সৌজন্য। ওয়েলকাম টু ইয়োর নিউ অফিস মিস্টার আহমেদ। থ্যাংক ইউ ম্যাম। নতুন অফিস কেমন লাগছে? গোছানো, টিমও ভালো। চাপ নিতে পারবেন তো? কোনো কিছু শিখতে হলে চাপ নেওয়ার দরকার আছে। গুড। আসুন আপনার ডেস্ক দেখিয়ে দেই। আরশি বর্ষণকে নিয়ে নিজের অফিসে আসে। আরশির অফিসের পাশে ছোট্ট একটা কাচ ঘেরা রুম। আরশি সেটা দেখিয়ে বলে, এটাই আপনার ডেস্ক? আরশির কথায় একটু অবাক হয় বর্ষণ। ওর ডিপার্টমেন্ট তো নিচতলায়, তাহলে এখানে কৌতূহল হয়ে ও জিজ্ঞেস করে আরশিকে, ম্যাম, আমার ডিপার্টমেন্ট তো নিচে। নিচের সব ডেস্ক ফুল, তাই আপনার ডেস্ক এখানেই। আপনার কোনো সমস্যা? নো ম্যাম। তাহলে আপনি আপনার কাজ শুরু করে দিন। ইয়েস ম্যাম। বর্ষণের ডেস্ক এখানে হওয়াতে বর্ষণ খুশি হয়। এখন থেকে সবসময় সে আরশিকে দেখতে পাবে। আরশি চুপচাপ নিজের কাজ ঘেরা ডেস্কে বসে আছে। বাইরের পৃথিবীটা চলেছে আপন গতিতে। কেউ কফি আনছে, কেউ ফোনে কথা বলছে, কেউ হালকা হাসি তামাশায় ব্যস্ত। কিন্তু আরশির ভেতরের জগৎটা থমকে আছে। ওর চোখ দুইটা জানালার কাচের দিকে, কিন্তু মন কোথাও বহুদূরে। চিন্তায় ভারাক্রান্ত ভ্রু দুটো একটু কুঁচকে আছে। হয়তো কোনো একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে, হয়তো কারো বলা কোনো কথা বারবার মাথায় ঘুরে বেড়াচ্ছে। চোখে মুখে অস্থিরতা নেই, কিন্তু ভেতরে যেন ঝড় বইছে। ডায়েরির পাতায় একটা নাম বারবার লেখে সে, তারপর আবার কেটে দেয়। একটা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ চেয়ারে হেলান দেয়। কেউ টের পায় না এই নীরব মেয়েটার ভেতরে চলছে এক অদৃশ্য যুদ্ধ। আরশি বর্ষণের সিনিয়র, শুধু পদে না, অভিজ্ঞতায় ব্যক্তিত্বেও সে অনেক পরিপক্ক। অফিসে সবাই জানে আরশি কঠোর কিন্তু ন্যায়। কিন্তু বর্ষণ তাকে দেখে অন্য চোখে, একটা অব্যক্ত মুগ্ধতায়। বর্ষণ জানে এই মুগ্ধতা প্রকাশ করা সহজ না, কারণ শুধু পদ নয়, তাদের মাঝে এক ধরনের অদৃশ্য দেয়াল আছে, সম্মান, দূরত্ব আর একরাশ অনুচ্চারিত অনুভূতি। বর্ষণ ধীরে ধীরে আরশির ডেস্কের দিকে এগিয়ে আসে। ও আজ কিছুটা দ্বিধাগ্রস্ত, কিন্তু আরশির অভিব্যক্তিটা দেখে থমকে যায়। ম্যাম, কিছু দরকার ছিল, কিন্তু আপনি কি ঠিক আছেন? বর্ষণের কথায় আরশি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। নিজেকে সামলে নিয়ে বলে, আমি ঠিক আছি বর্ষণ, থ্যাঙ্কস ফর আস্কিং। আপনার চোখ বলছে আপনি ঠিক নেই। এই কথাটা শুনে আরশি প্রথমবার চোখ তোলে। তীক্ষ্ণ চোখে বর্ষণের দিকে তাকায়, তারপর হঠাৎ নরম হয়ে যায়। তুমি অনেক বেশি বুঝে গেছো বর্ষণ। না ম্যাম, শুধু আপনার চোখ পড়তে শিখেছি। আরশি চোখ ফিরিয়ে জানালার দিকে তাকায়, বাইরের বৃষ্টির দিকে, যেন নিজের মনের জট খুলতে চাইছে কিন্তু পারে না। আমি কোনোদিন চাইনি কেউ আমার ভেতরের ভারগুলো বুঝুক। সেটা আমার দায়িত্ব ছিল, এখনো আছে। কিন্তু আপনি তো মানুষ ম্যাম, দায়িত্ব সবসময় কাঁধে নিতে নেই, কিছু অনুভব করাও লাগে। আরশি বর্ষণের কথাগুলো শুনে অবাক হয়। একদিন একদিন এর পরিচয়ে ছেলেটা এত গভীরভাবে ওকে চিনে ফেলবে এতটাও আশা করেনি। এই ছেলেটা শ্রাবণের মতো দেখতে হলেও ওর চারিত্রিক গুণাবলী, বৈশিষ্ট্য, কথার ভঙ্গি ভিন্ন। তবুও এই ছেলেটার কথাগুলো যেন ওর অতীতের অন্য একজনের সাথে মিলে যায়, যাকে সে কখনো দেখেনি, চিনতে পারেনি, কিন্তু অনুভব করেছে। 8 বছর আগের সেই পুরনো স্মৃতির দরজা আবার খুলে যায়। শ্রাবণ আর আরশির সম্পর্কের বয়স তখন 3 মাস হয়তো হবে। বর্ষার একটা নিঃশব্দ দুপুর, বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। আরশি জানালার পাশে বসে চা খাচ্ছিল। ঠিক তখনই দরজায় শব্দ, টক টক। কেউ যেন কড়া নাড়ল হালকা করে। আরশি গিয়ে দরজা খুলে দেখে কেউ নেই, শুধু দরজার ফাঁকে গোজা একটা ছোট্ট খাম। চমকে ওঠে আরশি। চিঠি? সে ধীরে ধীরে খামটা তুলে নিয়ে ভেতরে আসে। খামের ওপর কোনো নাম নেই, ঠিকানাও নেই, কেবল তার নিজের নামটা লেখা, আরশি। ভেতর থেকে একটা মোটা কাগজ বেরিয়ে আসে, যেন খুব তাড়াহুড়ো করে লেখা। শ্রাবণ খারাপ ছেলে, ওর আসল চেহারা এখনও তুমি দেখোনি, সাবধান থেকো।
সব সময় আমরা চোখে যা দেখিস তা সত্যি হয় না। ইতি বোন। আরশির গায়ে কাঁটা দিয়ে ওঠে, কণ্ঠে হালকা কাঁপুনির নামে। কে লিখেছে এটা? চোখ চলে যায় ড্রয়ারের দিকে, যেখানে শ্রাবণের দেয়া ছোট্ট গিফটটা রাখা। শ্রাবণ যে তাকে প্রতিদিন বিশ্বাস আর ভালোবাসার শব্দের গল্প শোনায়, আরশি জানে না কি বিশ্বাস করবে এখন। চোখের সামনে যেন একটা ধোঁয়া জমে উঠেছে, একটা প্রশ্ন, একটা সন্দেহ আর একটা অজানা ভয়। কিন্তু না, সে যে শ্রাবণকে ভালোবাসে। আরশির মনে হলো কেউ মজা করে এ কাজ করেছে, আর চিঠি দিয়েছে যে সে নিজের নামটা জায়গায় লিখেছে, বেনটেন। এটা তো একটা কার্টুনের নাম। নিশ্চয়ই কেউ মজা করেই ওর সাথে কাজটা করেছে। আর আরশি শ্রাবণকে বিশ্বাস করে, ও জানে শ্রাবণ কখনোই তাকে ঠকাবে না। এরপর এরকম ছোটোখাটো আরও অনেক চিঠি আরশি পেয়েছে, প্রত্যেকটাতেই সাবধান বাণী, আর চিঠির নিচে একই নাম, বেনটেন। কেউ যেন নিঃশব্দে নিভৃতে আরশির ছায়া হয়ে আরশিকে সমস্ত বিপদ থেকে রক্ষা করছে। কিন্তু কে সে? আরশি আর শ্রাবণের সম্পর্কের বয়স এখন 1 বছরের বেশি। আজ শ্রাবণের জন্মদিন। বন্ধুদের নিয়ে ছোট্ট একটা পার্টি দিয়েছে শ্রাবণ। আরশি এখন সেই পার্টিতে যাবে। আরশি তার ভালোবাসার মানুষটার জন্য সাজগোজ শেষ করে নিয়েছিল অনেকক্ষণ আগেই। সে খুব বেশি ঝকঝকে কিছু করলো না। সোজা সাপটা হালকা মেকআপ, যেন তার নিজস্ব সৌন্দর্যটাই ফুটে উঠতে পারে। চোখে কেবল একটু তির্যক কাজলের রেখা আর সামান্য মাস্কারা। গালে মৃদু গোলাপি রং ছড়িয়েছে, ঠোঁটে হালকা লিপ বাম, সবই খুব স্বাভাবিক। যেন তার প্রাকৃতিক রূপটাই সবাই দেখতে পায়। তার সাদা কালো সিল্কের সাদামাটা শাড়িটা তাকে অন্যরকম একটা নরম ও সুশৃঙ্খল ভাব দিচ্ছিল। জুয়েলারিও খুব কম, সাধারণ ছোট এক ঝুমকা, আর হাতের চুড়িগুলো যেন তার ব্যক্তিত্বের অল্প অথচ স্পষ্ট ছোঁয়া। সে জানত তার এই সরল ও মিষ্টি সাজটাই তার ভালোবাসার মানুষটির চোখে সবচেয়ে সুন্দর লাগবে। আর সেই ভাবটা থেকেই তার চোখে ছিল একটা বিশেষ অনুভূতি। হাতে শ্রাবণের জন্য কেনা গিফটের প্যাকেটটা নিয়ে পার্টির উদ্দেশ্যে রওনা দিতে দরজাটা খুলল সে। দরজার সামনেই চোখে পড়ল একটা ছোট্ট খাম। আলতো হাতে খামটা তুলে ভাঁজ করা কাগজটা বের করলো খামের ভেতর থেকে। আরশি, আজ পার্টিতে যেও না। শ্রাবণ আর ওর বন্ধুরা যেমনটা বাইরে থেকে মনে হয় আসলে তেমন নয়। সব হাসি মুখেই ভরসা থাকে না, আর সব নিমন্ত্রণেই থাকে না নিরাপত্তা। তারা যা ভাবছে তার থেকে নিজেকে দূরে রাখাই ভালো। এতটুকুই বলার ছিল। এখন শুধু আমাকে বিশ্বাস রাখো। আমি এমন কেউ একজন যে চাই তুমি ঠিক থাকো। ইতি, বেনটেন। আবার সেই বেনটেন? আরশি বিরক্ত মুখে চিঠিটা ছুঁড়ে ফেলে দিল। রোজ রোজ এই বেনামি চিঠির ঝামেলা আর ভালো লাগে না আরশির মনে হচ্ছে এটা শ্রাবণেরই কাজ। শ্রাবণ নিশ্চয়ই ওকে পরীক্ষা করার জন্য এই চিঠিগুলো পাঠাচ্ছে। আরশির ঠোঁটে এক চিলটে হাসির রেখা ফুটে উঠল। দাঁড়াও, আজ তোমার হচ্ছে। আরশি আর কিছু না ভেবে পার্টির উদ্দেশ্যে রওনা হলো। পার্টির ভেন্যুটা ওর এলাকা থেকে অনেকটাই দূরে এবং বেশ নির্জনও। আরশি অটো স্ট্যান্ডে এসে দাঁড়ালো। আরশি নিজেও জানে না ওর সামনে কত বড় বিপদ অপেক্ষা করছে। কিন্তু ওর পেছনে ওর ঢাল হয়ে একজন আছে যে সর্বক্ষণ নজর রাখছে ওর ওপর, যে রক্ষা করবে ওকে সমস্ত বিপদ থেকে। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা অটো পেল আরশি। তাতেই উঠে পড়ল কোনো রকম দ্বিধা না করে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা নির্জন রাস্তায় এসে অটোটা বিকট শব্দ করে থেমে গেল। ভয় আর আতঙ্কে চমকে উঠল আরশি। অটোওয়ালাকে ভয় জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হলো ভাইয়া? টায়ার পাংচার হয়ে গেছে আপা। দ্রুত ঠিক করেন তাহলে। এক্সট্রা চাকা নাই। তাহলে আমি এখন যাব কিভাবে? অন্য অটো দেখলেন আপা? এত রাতে এখানে আমি অটো পাবো কোথায়? সে আমি কিভাবে জানাবো আপা? আরশি আর কোনো কথা বাড়ায় না। অটোওয়ালার ভাড়া মিটিয়ে হাঁটতে থাকে। রাত তখন প্রায় 8টা। আকাশটা আজ যেন একটু বেশিই চুপচাপ। চাঁদ নেই, তারাও যেন আড়ালে। একদিকে অন্ধকার, অন্যদিকে আরশির মনটা দুটোই কেমন ভারী হয়ে আছে। চারপাশ তাকিয়ে আরশি বুঝল সে একা নিঃসঙ্গ। এই পথটুকু এখন তাকে হেঁটেই যেতে হবে। রাস্তা ফাঁকা, দুই পাশে উঁচু গাছ, ডালগুলো নিচু হয়ে যেন রাস্তায়
যেন রাস্তার মাথায় হাত রেখেছে। একটা অদ্ভুত অন্ধকার ছায়া তৈরি করেছে, যেন আলো সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। আরশির হৃদস্পন্দন একটু একটু করে বাড়ছে। পায়ের শব্দ নিজেকেই চমকে দিচ্ছে। ঝিরঝির ঝিরঝির হাওয়ায় চুল এলোমেলো, গালের পাশ দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে যায়। হঠাৎ মনে হয় কেউ কি পেছন থেকে হাঁটছে? সে থেমে যায়। শুধু ঝোপে একটা বিড়ালের মিউ মিউ শব্দ। নিজেকে বলে, ভয় পাবার কিছু নেই। তবু মন মানে না। হাতে মোবাইল সিগন্যাল নেই। তার ছায়া মাঝে মাঝে ভেঙে যায়, ল্যাম্পপোস্টের নিচে এসে আবার জোড়া লাগে। এই ছায়া দেখে কেন যেন মনে হয় সে একা না। প্রকৃতি থমথমে, বাতাস নিস্তেজ, মাঝে মাঝে পাতা পড়ার শব্দ। ও মনে মনে বলে, আসলে কি পাতা নাকি কারো পা? আরশি পা বাড়ায়, গলার কাছে কাঁপুনি, তবু চোখে একরকম জেদ। শ্রাবণ অপেক্ষা করছে, আমাকে যেতে হবে। এক লড়াই, ভয় আর ভালোবাসার মাঝে। নির্জন রাস্তা আর এক মেয়ের মনের যুদ্ধ। আরশি যার ছায়াকে ভয় আর বিপদের ছায়া ভাবছে, সে আসলে আরশির আশ্রয়। সমস্ত বিপদ মারিয়ে তাকে রক্ষা করে চলেছে, যেন আরশি তার একান্ত নিজের কেউ। হাঁটতে হাঁটতে আরশির শরীরটা যেন একেবারে ভেঙে পড়েছে। গায়ে লেপ্টে আছে ঘাম, জামাটা পিঠে সেটে গেছে, কপাল জুড়ে চিকচিকে ঘাম। মাঝে মাঝে হাত তুলে মুছছে, কিন্তু তাতে যেন কোনো উপকার হচ্ছে না। চোখের চারপাশে কাজল গলে পড়ে আছে, গালের ধারে কালচে দাগ হয়ে লেগে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে লটপট করছে, যেন অনেকক্ষণ ধরে বাতাসে ও ঘামে ওলটপালট হয়ে গেছে। মুখে ক্লান্তির ছাপ, ঠোঁট ঠোঁট ফেটে গিয়েছে, তবুও ধীরতা নেই। হেঁটেই যাচ্ছে, চোখে মুখে এক ধরনের হাল ছেড়ে দেওয়া ভাব, যেন নিজের দেহটাই টেনে নিয়ে আসছে। ওর নিঃশ্বাস হাঁপানির মতো করে উঠছে ক্রমশ, ধীরে ধীরে, ভারী। হাঁটার প্রতিটি পদক্ষেপ যেন প্রত্যেকটা লড়াই। মাঝে মাঝে থেমে দাঁড়াচ্ছে, তারপর আবার হেঁটে আসছে। চারপাশে শব্দ হলেও ওর চোখে সাড়া নেই, শুধু সামনে তাকিয়ে হেঁটে চলেছে নিঃশব্দে, নির্বাকভাবে। প্রায় 2 ঘন্টা পর আরশি শ্রাবণের বার্থডে ভেন্যুতে পৌঁছাতে পারল। আরশি ভাবল, এভাবে শ্রাবণের সামনে যাওয়া যাবে না, ওর বন্ধুরা দেখলে হাসাহাসি করবে। তাই ও আগে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। আরশি ধীরে ধীরে ওয়াশরুমের দরজার কাছে গিয়ে এগিয়ে এলো। ভেতর থেকে ভেসে আসছিল চাপা হাসির শব্দ, অস্পষ্ট কিছু কথাবার্তা। সন্দেহ না থাকলেও হৃদয়ের ভেতর অজানা সংখ্যা কাঁপছিল, হাতটা কাঁপছিল। কিন্তু তবুও সাহস করে সে দরজার হাতল একটু চেপে খুলে দিল। হালকা ফাঁক হওয়া দরজার ফাঁক দিয়ে চোখে পড়ল দৃশ্যটা। শ্রাবণ, যার চোখে ছিল প্রতিশ্রুতি, যার কণ্ঠে ছিল ভালোবাসার বুলি, সে এখন একেবারে কাছে ঘেঁষে দাঁড়িয়ে আছে এক অপরিচিত মেয়ের সঙ্গে। ওদের চোখে মুখে, শরীরের ভাষায় কোনো লজ্জা নেই, শুধু ঘনিষ্ঠতা, যেন পৃথিবীর বাকি সব কিছু বন্ধ দরজার বাইরে ফেলে রাখা। আরশির বুকের ভেতরটা যেন এক মুহূর্তে ফেটে গেল, চোখ বড় হয়ে গেল বিস্ময়ে। কিন্তু গলার স্বর বের হলো না। পায়ের নিচের মাটি সরে গেলেও সে নড়ল না। ঠোঁট কাঁপছিল, কিন্তু কান্নাটাও যেন আটকে ছিল গলার ঠিক মাঝখানে। সেই মুহূর্তে সব কিছু থমকে গেল, সময়, শব্দ, এমনকি আরশির নিঃশ্বাসও। শুধু ভেতরে ভেঙে পড়া শব্দটা ও নিজেই শুনতে পেল, একটা নির্বাক ধ্বংস, যার শব্দ বাইরে কেউ শোনে না। শ্রাবণের ভারী গলায় কণ্ঠস্বর শুনতে পেল। আই লাভ ইউ নেহা। ভেতর থেকে শুনতে পেল মেয়েটি শ্রাবণকে বলছে, আর কতদিন আমাকে তোমার পাশে আরশিকে সহ্য করতে হবে? অনলি আজকের রাতটা ডার্লিং। মানে? আরশিকে আমি কখনোই ভালোবাসিনি। তাহলে তোমাদের রিলেশনশিপ? সবই আরশিকে কাবু করার ধান্দা। আমার তো প্রয়োজন শুধু ওর টাকাগুলো আর শরীরটা। তাহলে কি করবে ভেবেছো? আজ ও এখন আসবে, আমি ওর সাথে একটু সুন্দর লম্বা রাত কাটাবো, তারপর সব শেষ। যদি পরে পুলিশে যায়? সে সাহস ওর আছে নাকি? কিছু করতে পারবে না আমায়। তারপরেও? তাহলে একেবারে শেষ করে ফেলবো। শ্রাবণের কথাগুলো শোনার পর আরশির হাত থেকে ধপ করে গিফট
বাক্সটা পড়ে যায়। শ্রাবণ আর নেহা চমকে দূরে সরে যায়। দরজার ওপাশে আরশিকে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রাবণের চোখ দুটোই হিংস্র পশুর মতো জ্বলজ্বল করতে থাকে। আরশি ভয় পেয়ে পিছু হাঁটতে থাকে। ছি শ্রাবণ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম। ভালোবাসা? শ্রাবণ নাক মুখ সিটকে আরশির দেখিয়ে এগিয়ে আস্তে আস্তে বলল, ওইসব ভালোবাসা আমার জন্য নয়, আমার শুধু প্রয়োজন টাকা। শ্রাবণ, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি তো আমার যা টাকা পয়সা ছিল সবই দিয়েছি। তোর শরীর তো দিসনি। শ্রাবণ, তুমি এতটা খারাপ? শ্রাবণ একটা বিশ্রী হাসি দিল আরশির দিকে তাকিয়ে। শ্রাবণের হাসি দেখে ঘৃণা ও আতঙ্ক শিউরে উঠল আরশি। ধীরে ধীরে পেছনে সরতে লাগলো, মনে মনে বলল, যেভাবেই হোক আমাকে এখান থেকে বের হতে হবে। পিছনে গিয়ে কোনো লাভ নেই, জান, পালাতে পারবে না। আরশি পিছনে তাকিয়ে দেখে শ্রাবণের বন্ধুরা চারপাশ দিয়ে ঘিরে রেখেছে ওকে। সবার চোখে হিংস্র হায়নার মতো লোলুপ দৃষ্টি। ওর আর পালানোর পথ নেই। এবার কি করবে ও? সব কিছু যেন হঠাৎ করে থেমে গেছে। কোলাহলের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা। চারপাশে হাসির শব্দ, কিন্তু মনে হচ্ছে সেগুলো সব ছুরি হয়ে বুকে বিঁধছে। আরশি অনুভব করছে ওর শরীরটা যেন ভারী হয়ে গেছে, অথচ মনটা হাওয়ায় ভাসছে। হাওয়ায় নয়, ভয়ে। আতঙ্কের অনুভূতিটা বুকের মধ্যে গেঁথে বসেছে। কোনো সাড়া নেই মাথার ভেতর, শুধু শব্দ, ধুকপুক ধুকপুক। বন্ধুদের চেনা মুখগুলো হঠাৎ অচেনা, ভয়ঙ্কর। ওদের চোখে চোখ রাখতে গিয়ে সে দেখতে পায় না বন্ধুত্ব, দেখে শুধু হিংস্রতা। একটা অসহায়ত্ব ওর ভেতর জমাট বাঁধছে, কিন্তু ঠিক সেই ভয় আর অসহায়তার ফাঁকে একটা শক্তির ঢেউ জন্ম নিচ্ছে। বাঁচতে হবে, পালাতে হবে, নিজেকে রক্ষা করতে হবে। ঘামের গন্ধে মিশে আছে আতঙ্ক। হাত পা ঠান্ডা হয়ে গেছে, অথচ মাথার ভেতর আগুন জ্বলছে। হঠাৎ ওর চোখে পড়ে অন্ধকারের সিঁড়ির দিকটা, যেটা উঠে গেছে ছাদ পর্যন্ত। আর সে আশেপাশে একবার চোখ বুলিয়ে সিঁড়ির দিকে দৌড়ে যায়। শ্রাবণের বন্ধুরা আসতে থাকে ওর পিছু পিছু। এক দৌড়ে ছাদ পর্যন্ত উঠে যায় আরশি। আর কোনো পথ নেই পালানোর। 3 তলা থেকে নিচে পড়লে সোজা মৃত্যু। এখন কি করবে জান? আর কোনো পথ নেই তোমার, চলে এসো। আরশি চোখ বন্ধ করে কিছু ভাবে, তারপরে পাগলের মতো হাসতে থাকে। ওর চোখের কোণে দুপোটা অশ্রু জলজল করছে। শ্রাবণের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, কখনোই না। ছাদ থেকে লাফ দেওয়ার জন্য পা বাড়াতেই কেউ একজন আগলে নেয় ওকে। ছেলেটির মুখে মাস্ক, পরনে ব্ল্যাক হুডি। অন্ধকারে ছেলেটির চোখ চতুষ্পদ জন্তুর মতো চকচক করছে। ছেলেটি কিছু না বলে নিজের বুকে আগলে নেয় আরশিকে। তারপর হঠাৎই লাফ দেয় ছাদ থেকে। ভয়ে কুঁকড়ে যায় আরশি। ছেলেটির কোমরে সেফটি রোপ বাঁধা আছে, তাই তার পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু যদি একবার হাতের বাঁধন আলগা হয়, আরশি শেষ। কিছুক্ষণ পর আরশি আর ছেলেটি নিচে নেমে আসে। ছেলেটি নিজের সেফটি রোপ খোলার চেষ্টা করে, কিন্তু ছেলেটি অনেক চেষ্টা করেও খুলতে পারে না। ওদিকে শ্রাবণ আর তার বন্ধুরা চলে এসেছে নিচে। আরশি ভয়ে কাঁপতে শুরু করে। এত কষ্ট করার পরেও কি সব বৃথা যাবে? ছেলেটি এবার কোনো উপায় না পেয়ে সামনের পড়ে থাকা কাচের বোতল কুড়িয়ে নেয়। এক আছড়ে টুকরো করে ফেলে বোতলটা। বোতলের ধারালো অংশ দিয়ে এক টানে ছিঁড়ে ফেলে সেফটি রোপ। তারপর আরশির এক ঘাত ধরে দৌড়াতে শুরু করে। শাড়ি পরার কারণে আরশি ঠিকমতো দৌড়াতেও পারে না। ছেলেটি যতটা সম্ভব চেষ্টা করে আরশিকে আগলে নিয়ে দৌড়ানোর। ছেলেটির শক্তিও যেন আস্তে আস্তে ফুরিয়ে আসে। পায়ের গতি ধীরে ধীরে কমে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর গাড়ির হেডলাইটের আলোয় চোখ ধাঁধিয়ে যায় আরশির। ছেলেটাও থমকে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে আসে শ্রাবণ আর ওর বন্ধুরা। শ্রাবণকে দেখে ছেলেটার পিছে লুকিয়ে পড়ে আরশি। শ্রাবণের বন্ধুদের সবার হাতেই ধারালো অস্ত্র দেখে আরও ভয় পেয়ে যায় আরশি। ছেলেটার দিকে ধীরে ধীরে এগিয়ে আসে শ্রাবণ। তার চোখে আগুন জ্বলছে। আরশি ভয়ে কেঁপে কেঁপে উঠছে, কিন্তু চোখ নামিয়ে নিচ্ছে না। ছেলেটা হঠাৎ করে হাত থেকে একটা লোহার রড বের করে, কিন্তু তার আগে শ্রাবণ ঝাঁপিয়ে পড়ে তার ওপর। প্রথম ঘুষিটা লাগে ছেলেটার গালে। সে পড়ে যেতে যেতে পেছনে থাকা
গ্যারেজের দেয়ালে ধাক্কা খায়। ঘুরে দাঁড়ায় সে। এবার রডটা নিয়ে ছো মেরে মারে শ্রাবণের দিকে, কিন্তু শ্রাবণ প্যাচ দিয়ে পাশ কাটিয়ে দেয় আর পেছন থেকে কোমরে একটা কিক মারে। আরশি তখন কাঁপছে, কিন্তু চিৎকার করতেও ভয় পাচ্ছে। ছেলেটা এবার উঠে এসে একেবারে দানবের মতো চিৎকার করে ওঠে, আক্রমণ করে শ্রাবণকে। দুজনেই এখন ধস্তাধস্তি করছে, মাটিতে গড়াগড়ি, ধাক্কি, হাতাহাতি। শ্রাবণের মুখে একবার লেগে যায় ছেলেটার রড, রক্ত পড়ে, কিন্তু থামে না শ্রাবণ। আচমকা ছেলেটার হাত থেকে রডটা কেড়ে নিয়ে উল্টো একটা মোচড় দিয়ে ছেলেটাকে মাটিতে ফেলে দেয় শ্রাবণ। এরপর তার বুকের ওপর চড়ে বসে একের পর এক ঘুষি মারতে থাকে। শ্রাবণের বন্ধুরাও এগিয়ে আসে, একা ছেলেটা কোনোভাবেই পেরে উঠছে না ওদের সাথে। ছেলেটি চিৎকার করে আরশিকে বলে, আমার যা হয় হোক, তুমি পালাও আরশি। আরশি কী করবে বুঝে উঠতে পারে না। শ্রাবণ তার বন্ধুদের ইশারা করে আরশিকে ধরতে। শ্রাবণের বন্ধুরা আরশির দিকে এগিয়ে আসতে থাকে, আর সে ভয় পিছু হটতে থাকে। হঠাৎ কোনো কিছুতে পা বেঁধে পড়ে যায় আরশি। শ্রাবণের বন্ধুরা হাসতে হাসতে ওর কাছে এগিয়ে আসতে থাকে। একজন হাঁটু গেড়ে বসে আরশির সামনে। সে আরশির শরীরে হাত দেওয়ার জন্য হাত বাড়াতেই আরশি ভয় চোখ বন্ধ করে নেয়। তারপর হঠাৎই নিজের মুখে গরম তরলের ফোঁটার অস্তিত্ব পায় আরশি। চোখ খুলতেই শিউরে ওঠেও। সেই ছেলেটি শ্রাবণের বন্ধুর বুকে রড দিয়ে আঘাত করেছে। পিঠ থেকে বুক চিরে রড বেরিয়ে এসেছে। তারই রক্তের ফোঁটা এসে লেগেছে আরশির গায়ে। আরশির বিশ্বাস হচ্ছে না এখনও। ওর চোখের সামনে মাত্র একজনকে খুন করেছে ছেলেটি। ঘটনার আকস্মিকতায় শ্রাবণ ও তার বন্ধুরা সবাই মেরে গেছে। ছেলেটি আরশিকে বলল, পালাও আরশি। আরশি তখনও নিশ্চুপ। ছেলেটি আবারও বলল, পালাও। আরশি এবার উঠে দাঁড়ায়। চারিদিকে অন্ধকার নামছে, কিন্তু আরশির ভেতরটা যেন তার থেকেও কালো। ছেলেটির রক্তাক্ত রূপটা মাথায় বাজের মতো আঘাত করছে বারবার। ছেলেটা তখনও দাঁড়িয়ে আছে, কেউ কিছু করছে না, শুধু দেখছে। কেউ ভিডিও করছে। আরশির কানে সেই শটারের আওয়াজগুলো ধাপ ধাপ করে বাজছে, ক্লিক ক্লিক, রক্ত, মুখ, চোখ, ভয়। আরশি ছুটতে শুরু করে। জুতোটা পায়ে আটকে যাচ্ছে, পাথরে লেগে হোঁচট খায়, কিন্তু থামে না। চোখের পানি এখন ঘামে মিশে গাল বেয়ে ঝরছে। কেউ পেছন থেকে ডাকছে, কিন্তু সে জানে থামা মানে মৃত্যু, থামা মানে আবার মালিকানায় ফিরে যাওয়া। একটা সময় পায়ের নিচে শুধু শুকনো পাতা, ঝোপ, অন্ধকার গলি, পিছনে গাড়ির শব্দ। শ্রাবণ কি আসছে? শ্বাস বন্ধ হয়ে আসে তার। দৌড়াতে দৌড়াতে বুকের ভেতরটা ছিঁড়ে যাবে মনে হয়। একটা ভাঙা বাড়ির পিছনে গিয়ে গুটিসুটি মেরে বসে পড়ে সে। কাঁপছে, কাঁদছে না। চোখে পানি নেই, শুধু ঠোঁট কাঁপছে। আমি কি সত্যিই ভালোবাসা ভেবেছিলাম ওকে? এই কি তার মুখ? এই কি প্রেম? একটা পিচঢালা রাত, আরশির দৌড়, কান্না আর বাঁচার আকুতি। সেই রাতটা বদলে দেয় সব কিছু। সকালে পুলিশ আসে আরশির কাছে, জিজ্ঞাসাবাদ করে, ওর ঘরে তল্লাশি চালায়, কিন্তু কিছু পায় না, কারণ আরশি কাল রাতেই পুড়িয়ে দিয়েছে সব কিছু। সেই বেন্টেনের সমস্ত চিঠি ও অস্তিত্ব, যাতে কেউ তাকে খুঁজে না পায়, কারণ ছেলেটি খুনটা করেছিল শুধু তাকে বাঁচানোর জন্য। এরপর আরশি সেই রাতের ট্রমা থেকে বেরিয়ে আসতে সময় লাগে কতগুলো বছর। তারপর ঘুরে দাঁড়ায় আরশি। তাই আজ ও এখানে। 8টা বছর কেটে গেছে এরপর। সেই অন্ধকারের রক্ষা কবচকে আর খুঁজে পায়নি আরশি। আরশি এখনও তাকে খুঁজে বেড়ায়, প্রত্যেক দিন, প্রতিটি মুহূর্তে। আরশি নিজের প্রজেক্টের কাজ গুছিয়ে অফিস থেকে বেরিয়ে আসে পার্কিং লটে। এসে দেখে বর্ষণ নিজের বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করছে। আরশি উপহাস করে বলে, এত পুরনো মডেল চালাও কেন? নতুন একটা কিনলেই তো পারো। পুরনোতে যে স্মৃতি জড়িয়ে থাকে তা তো নতুনে থাকে না ম্যাম। তাই নাকি? স্মৃতি দিয়ে গাড়ি চলে না ভাই। স্টার্ট দিতে না পারলে সব স্মৃতি রাস্তায় ফেলে রেখে যেতে হবে। কিন্তু কিছু কিছু স্মৃতি ছাড়া পথেই নামা যায় না।
উফ, তুমি আবার দার্শনিক হয়ে গেলে। কি যে বলেন, আমি খুব সাধারণ মানুষ ম্যাডাম। চলো, চায়ের দোকানটা এখনো খোলা থাকলে একটা কড়ার লিকার খেয়ে নেই। চা ঠিক আছে, তবে আজ আমি বিল দিব স্মৃতির সম্মানে। সন্ধ্যাবেলা অফিসের পর হালকা হাওয়া বইছে। ছোট্ট চায়ের দোকানে বর্ষণ আর আরশি পাশাপাশি বসে। আরশি চায়ের কাপে চুমুক দিচ্ছে হালকা করে। আপনি প্রতিদিন অফিস শেষে এখানে আসেন? প্রায়ই। চাটা একটু অন্যরকম লাগে এখানে, আর মানুষজন চুপচাপ। আপনার জন্য এরকম চুপচাপ পরিবেশই ভালো, আপনার চরিত্রের সাথে মানায়। আপনি তো চুপচাপ থাকেন না, বরং মাঝে মাঝে কথায় কথায় বেশ মজার হয়ে যান। আপনার সামনে হয়তো একটু বেশি স্বাভাবিক হয়ে যায়। সেটা কি ভালো? আমার কাছে তো ভালোই লাগে। আপনাকে অল্প সময়ে অনেক আপন মনে হয়, জানি না কেন। আরশি চুপ করে থাকে, তারপর চোখ নামিয়ে নেয়। হঠাৎ এসব কথা বললে একটু অদ্ভুত লাগে। আমি অদ্ভুতিত, আপনি রেগে যাননি তো? না, শুধু খেয়াল করলাম আজ আপনার চোখে অন্যরকম কিছু ছিল। হয়তো আলো কম ছিল, নয়তো আপনি একটু বেশি খেয়াল করেছেন আজ। আপনি মাঝে মাঝে এমন কথা বলেন যা নিয়ে না ভেবেও থাকা যায় না। তাহলে এবার এমন একটা কথা বলি যেটা আপনাকে ভাবাবে। কি? একটু আগে আপনি আমাকে তুমি বলে ডাকছিলেন। আরশি থমকে যায়, বিষয়টা খেয়ালই করেনি। একটু থেমে ইতস্তত করে বলে, আই এম সরি মিস্টার আহমদ। আপনি আমাকে তুমি বলে ডাকলে শুনতে বেশি ভালো লাগে। আরশি আর বর্ষণ একে অপরের দিকে তাকায়। সে চাউনিতে প্রেম নেই, কিন্তু একটা অদ্ভুত মায়া তৈরি হচ্ছে দুজনের মাঝে। একটা মেঘলা দৃষ্টি, একটুখানি না বোঝার ভাব, আর ভিতরে ভেতরে জমতে থাকা কিছু। বৃষ্টির প্রথম ফোঁটা পড়েছে ঠিক তখনই যখন ওরা চায়ের শেষ চুমুকটা নিচ্ছিল। বৃষ্টি? ছাতা তো আনিনি আজ। আমিও না, তবে দোকানের এই ছাউনিটার নিচে বসলে খুব ভিজতে হবে না। আপনি বুঝি ইচ্ছে করে ভিজতে ভালোবাসেন? মাঝে মাঝে কারো সঙ্গে থাকলে বৃষ্টির ভেজাটাও যেন একটু সুন্দর লাগে। আপনি কি সব কিছুকে একটু বেশি সুন্দর ভাবেন? না, কিছু কিছু সময়কে, যেমন এখনকার সময়টা খুব সাধারণ অথচ মনে রাখার মতো। জানেন, আমি বৃষ্টি খুব পছন্দ করি, কিন্তু একা ভিজতে ভালো লাগে না। আজ তাহলে একা নন, দুজনেই ছাতা ছাড়া কিন্তু একসাথে। আপনি কি জানেন এই মুহূর্তে আমার মাথার ভেতরে খুব শান্ত একটা গান বাজছে? আমিও শুনেছি, হয়তো একই সুর। দুজনে চুপ করে বসে থাকে। বাইরে বৃষ্টি পড়ে টুকটাক। দোকানের ছাউনিতে শব্দ হয়, কিন্তু তাদের মাঝখানে সেই সময়টা থেমে যায় কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। আরশি আর বর্ষণ হেঁটে হেঁটে পার্কিং এরিয়ার দিকে এগোতে থাকে। আপনার সেই পুরনো স্মৃতি চলবে তো, নাকি আমি আপনাকে ছেড়ে আসব? পুরনো বলে অবহেলা করবেন না ম্যাডাম, একদিন হয়তো আপনার ওটারই সাহায্য পড়বে। সেই দিনটা যেন কখনো না আসে। আরশি নিজের গাড়ির লক খুলতে খুলতে বলে, গুড বাই মিস্টার আহমদ। আরশি নিজের গাড়িতে বসে স্টিয়ারিংয়ে হাত রাখে, কিন্তু ওর গাড়ি স্টার্ট নিচ্ছে না। কিছুক্ষণ চেষ্টা করে, তাও কিছু হয় না। বর্ষণ এগিয়ে আসে। কোনো সমস্যা হয়েছে ম্যাডাম? স্টার্ট নিচ্ছে না, মনে হচ্ছে ইঞ্জিন বসে গেছে। বর্ষণ মুখ টিপে হাসে। আমার না হয় পুরনো বাইক, তাই এই অবস্থা। তো আপনার নতুন গাড়ির এই অবস্থা কেন? হাতি কাদায় পড়লে মশাও লাথি মারে। না ম্যাম, আপনি হাতি না, আপনি হলেন শিম্পাঞ্জি। কি বললে তুমি? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। না ম্যাম, আমি তো কিছু বলিনি। কথা ঘোরাবেন, আমি শুনেছি। রাত হয়ে যাচ্ছে ম্যাম, চলুন আমি আপনাকে ছেড়ে দিয়ে আসি। না ধন্যবাদ, আমি বাসে করে চলে যাব। এত রাতে বাসে করে যাওয়ার থেকে আমি ছেড়ে দিলে ভালো হয় না? আমার এসব অভ্যাস আছে। তবুও আমার খারাপ লাগবে ম্যাম। আরশি আর কিছু বলে না। গাড়িটা লক করে বর্ষণের বাইকে উঠে বসে। আপনাকে বললাম না ম্যাম, এর সাহায্যে আপনার একদিন ঠিকই লাগবে, কিন্তু এত দ্রুত লাগবে তা ভাবিনি। এই শোনো, আমি নিজের ইচ্ছায় তোমার এই ভাঙা বাইকে উঠিনি, তুমি রিকোয়েস্ট করলে তাই। বর্ষণ মুচকি হাসে। আমাকে ধরে বসুন, না হলে পড়ে যাবেন। কিছুটা অপ্রস্তুত হয়ে আরশি বর্ষণের কোমর জড়িয়ে ধরে। আরশির মনটা হঠাৎ করে যেন থমকে গেল। বর্ষণের এই সহজ অথচ অন্তরের গভীর থেকে আসা কথাগুলো তাকে ছুঁয়ে গেল এক অজানা স্পর্শে। এতদিন ধরে যে কঠিন মুখোশ পড়েছিল সেটা যেন একটু একটু করে গলতে শুরু করলো। সে বুঝতে পারছিল না। এটা কি শুধু বন্ধুত্বের উষ্ণতা, নাকি আরও কিছু?
বর্ষণের কোমরে হাত রাখার মুহূর্তটা যেন সময়কে স্থির করে দিল। তার হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছিল। ঠোঁটে অনিচ্ছাকৃত এক টুকরো হাসি খেলে গেল। আরশি ভাবছিল, তুই তো সব সময় দূরে থাকতে চেয়েছিলি, তবু আজ তোর হাত কেন এমন করে জড়িয়ে ধরছে তাকে? বর্ষণ বাইরে থেকে যতটা হাসি খুশি, ভেতরে ততটাই নরম আর দ্বিধায় ভরা। সে জানে আরশি তাকে অনেকবার ঠেলে দিয়েছে দূরে, অথচ আজ যখন সে তার গায়ে হাত রাখল, বর্ষণের হৃদয়টাও অজান্তেই কেঁপে উঠল। সে চায় না তার চোখে থাকা আশাগুলো একেবারেই ভেঙে যাক। তবু সে অনুভব করলো এই স্পর্শে অস্বস্তি নেই, আছে এক ধরনের আত্মবিশ্বাস। সে ভাবল, তুই তো বলতিস তোর মন নেই কারো জন্য, তবে আজ তোর চোখে কেন এত কিছু লুকিয়ে আছে? তুই কি আরশিকে এখনো ভালোবাসিস? বৃষ্টি থেমে যাওয়ার পরও ভেজা পথের ওপর বাইকের চাকা যেন মাটির সঙ্গে একাকার হয়ে গেছে। মাটির ভেজা গন্ধ বাতাসে মিশে থাকা অবস্থায় বাইকের গিয়ার বদলানোর হালকা শব্দ কানে স্পর্শ করছে। বাইকের চাকা গর্ত ভর্তি জলরাশি পার হতে গিয়ে ছোট ছোট জলছটা ছিটিয়ে পড়েছে চারদিকে। ভেজা গলিতে চাকার চিহ্ন ছাপিয়ে রেখেছে যেন অদৃশ্য কোনো গল্পের পাতা। বর্ষণের শরীর থেকে ছিটকে পড়ছে পানির ফোঁটা, আর তার পিছনে বসা আরশি যেন ছায়ার মতো গা ঢাকা দিয়েছে। সামনে পথের দুপাশে দাঁড়ানো গাছগুলোর পাতা থেকে এখনও জল পড়ছে, আর বাইকের হেডলাইটের আলোয় সেগুলো ঝলমল করছে যেন স্বপ্নের কোনো ছবি। ভেজা পলির ওপর চাকার ধাক্কা দিয়ে বাইক ধীরে ধীরে এগোচ্ছে। প্রতিটি স্পিন যেন বৃষ্টির স্মৃতি নিয়ে এক এক গল্প গাচ্ছে। বাতাসে ভেজা পাতার ঘ্রাণ আর রাস্তার পাশে ছোট ছোট জলধারার কণ্ঠস্বর সব কিছু মিলিয়ে এক অদ্ভুত রোমাঞ্চ জাগিয়ে দিচ্ছে ওদের মনে। বৃষ্টি থেমেছে, কিন্তু পথ আর ওরা এখনও যেন বৃষ্টির সুরে একাকার হয়ে আছে। ওদের জীবনে যেন নতুন করে হানা দিচ্ছে প্রেম। পরদিন অফিস। দুপুরের পর হালকা রোদ, কিন্তু মনটা যেন এখনও একটু ভেজা বৃষ্টির মতোই। আজ কিন্তু বৃষ্টি নেই, তবু চা খাবেন? আরশি কিছুক্ষণ চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। মুখে এক টুকরো হাসি ফুটে ওঠে, রিপ্লাই দেয়, চা তো খেতে পারি, কিন্তু আজ ছাউনিও নেই। তাহলে একটা ছাতা নিয়ে আসি আপনার জন্য আলাদা। ছাতা থাকলে তো ভিজে যাওয়ার অজুহাতটা থাকবে না। সন্ধ্যা নামে দুজনে আবার সেই চায়ের দোকানে, কিন্তু আজ কিছুটা দূরত্ব রেখে বসেছে। কিছু না বলেই যেন অনেক কিছু বোঝা যাচ্ছে। আপনি চুপচাপ হয়ে গেছেন আজ? না, শুধু ভাবছিলাম, গতকালের বৃষ্টিটা একটু বেশি কাছাকাছি এনে দিল না? আপনি কি সেটা খারাপ ভাবছেন? না, শুধু ভাবছি এত সহজে কিছু মনে ধরে গেলে সেটা ধরে রাখতে ভয় হয়। আমি ভয় পাই না, কারণ আমি জোর করে কিছু চাই না, শুধু চাই আপনি থাকুন যেমন আছেন। আপনি জানেন, আজ সারাদিন অফিসে বারবার মনে হচ্ছিল কেউ একটা প্রশ্ন করবে, চা খাবেন? আর আমি অপেক্ষা করছিলাম কে বলবে। আমি চুপ করে থাকলেও আপনি বুঝতেন আমি আসবো। আজ বুঝি কারো জন্য অপেক্ষা করাও এক ধরনের ভালোবাসা। এটা যেন হালকা প্রেম, মুখে না বলা কিন্তু মনে স্পষ্ট। একে প্রেম বলাও যায় না পুরোপুরি, আবার এড়িয়ে যাওয়ার উপায়ও নেই। আরশি আর বর্ষণ আস্তে আস্তে একে অপরের মায়ায় পড়তে লাগলো। দিনের কটি মুহূর্ত যেন তাদের জন্য গোপন এক জাদুর মতো হয়ে উঠল। কখনো বিকেলের নরম রোদ, কখনো বৃষ্টির ফোঁটার শব্দে মৃদু সুর, সব কিছুই তাদের মিলনের গান। তারা আরও বেশি সময় কাটাতে লাগলো একসাথে। ছোট ছোট হাসি, চুপচাপ কথাবার্তা, আর কখনো কোনো না কোনো স্মৃতির আড্ডায় ডুবে। বর্ষণের চোখে আরশির প্রতি একটা আলাদা স্নেহের রেখা ফুটে উঠল, আর আরশির হৃদয়েও বর্ষণের জন্য এক অজানা প্রশান্তির জোয়ার। একটা বেলা বর্ষণ চুপচাপ বলল, আরশি, তোমার সাথে এই সময়গুলো যেন আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। আরশির চোখে তখন একরাশ ভালোবাসার ঝলক। আমারও তাই বর্ষণ, তোমার সাথে থাকা মানে একেবারে নতুন এক পৃথিবীতে ঢুকে যাওয়া। তাদের সম্পর্ক যেন ধীরে ধীরে গাঁথা হচ্ছিল এক অনির্বচনীয় বন্ধনে, যেখানে প্রতিটি মুহূর্ত
একে অন্যের মনের কথা বলছিল চুপচাপ। এভাবে কেটে যায় কয়েকটা মাস। আসে আর বর্ষণ নিজেদের অতীতকে পেছনে ফেলে ধীরে ধীরে একটা নতুন স্বপ্নে শুরু করে। আজ ওদের ক্লায়েন্ট মিটিং ছিল ঢাকার বাইরে। বর্ষণ তাই আজ বাইক নিয়ে আসেনি। আরশি আর বর্ষণই শুধু এসেছে কোম্পানির পক্ষ থেকে। মিটিংটা শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। হালকা হালকা মেঘ ডাকছে, ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে শহর জুড়ে। মনে হচ্ছে বৃষ্টি হবে। আরশি গাড়ির লক খুলতে খুলতে বলল, হলে আর কি, তোমার তো বৃষ্টি ভালো লাগে। আপনি সাথে থাকলে একটু বেশিই ভালো লাগবে। আরশি মৃদু হাসে, কিছু বলে না। ম্যাম, একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো। আজকে গাড়ি আমি ড্রাইভ করব। শিওর তুমি পারবে তো? অনেকটা রাস্তা কিন্তু। আমার উপর একটু বিশ্বাস করতে পারছেন না? আরশি কিছু না বলে গাড়ির চাবিটা বর্ষণের হাতে তুলে দেয়। ঝুম বৃষ্টির শব্দে চারপাশ যেন সুরের এক অদ্ভুত জাদুতে মোহিত। গাড়ির জানালায় টুপটাপ করে বৃষ্টির ফোঁটা পড়ছে, একটা দুইটা, তারপর একসাথে অনেকগুলো। বাইরে সব কিছু যেন ধুয়ে মুছে একেবারে নতুন হয়ে উঠেছে। রাস্তার ধারে ভিজে পাতাগুলো সবুজের গভীরতা আরও বাড়িয়ে দিয়েছে। গাড়ির ভেতরে বসে আছে আরশি আর বর্ষণ। দুজনের মাঝে নিঃশব্দ একটা আলাপন চলছে, যার ভাষায় শুধুই অনুভব। বাইরে প্রকৃতি যতটা শব্দময়, গাড়ির ভেতরটা ততটাই নীরব। আরশি জানালার কাছে ঠেকিয়ে রেখেছে কপাল। তার চোখে হারিয়ে যাওয়া একদম অন্যরকম এক গল্প। সে যেন কোনো কল্পনার স্নিগ্ধ বিকেলে ঘুরে বেড়াচ্ছে, যেখানে বর্ষণের চোখের চাহনি তার সবচেয়ে প্রিয় প্রিয় আশ্রয় গড়বে। বর্ষণ স্টিয়ারিং ধরে বসে আছে, মাঝে মাঝে তাকাচ্ছে আরশির দিকে, চুপচাপ। তার মনে হচ্ছে এই মুহূর্তটা যেন চিরকাল ধরে থাক। হঠাৎ করে আরশি বলে উঠল, তুমি কি কখনো ভেবেছো এই ঝুম বৃষ্টির মতো কিছু সম্পর্ক যদি হঠাৎ করে নেমে আসে, তারপর চুপ করে মিলিয়ে যায়? বর্ষণের গলা থেমে গিয়েছিল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, কিছু বৃষ্টি শুধু ভেজায় না, ভেতরটা একেবারে গলিয়ে দেয়। আরশি তাকালো তার দিকে। চোখে ছিল হাজারো প্রশ্ন আর হাজারো না বলা কথা। তারা দুজনেই জানে এই বৃষ্টি, এই মুহূর্ত, এই নীরবতা সবই হয়তো সাময়িক। কিন্তু আজ এই ঝুম বৃষ্টির দিনে গাড়ির ভেতরে তারা ছিল একে অপরের ঠিক সামনেই, একটা অসমাপ্ত গল্পের পাতায়। গাড়ি অনেকটা পথ পার করে এসেছে। বৃষ্টি ততক্ষণে আরও ঘন হয়ে এসেছে, জানালার কাছে যেন ফোঁটারাও ক্লান্ত হয়ে পড়ে আছে। একটার পর একটা গড়িয়ে পড়েছে যেন কারো চুপি চুপি কান্না। হঠাৎ গাড়ি থেমে গেল। সামনে একটা বিশাল গাছ রাস্তার মাঝখানে উপরে পড়ে আছে। রাস্তার দুই দিক বন্ধ। চারপাশে কোনো মানুষের চিহ্ন নেই, শুধু ঝুম বৃষ্টির শব্দ আর এক অজানা নিঃশব্দতা। বর্ষণ ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। মাথার ওপরে হাত তুলে বৃষ্টি ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ। সে গাছটার চারপাশে হাঁটতে লাগলো, দেখে নিচ্ছে কোনোভাবে পাশ কাটিয়ে যাওয়া যায় কিনা। আর সে ভেতর থেকে জানালার কাচ নামিয়ে বলল, কি হলো, পারবো না বুঝি যেতে? বর্ষণ একটু ভিজে গিয়ে ফিরে তাকালো। গাড়ি যাবে না, পুরোটা রাস্তা বন্ধ। গাছটা একা সরানো সম্ভব না। আর সে একটু চুপ করে থেকে বলল, তাহলে নামবো? হেঁটে কিছু দূর গেলে হয়তো কারো বাড়ি পাওয়া যাবে। বর্ষণ চিন্তায় পড়ে গেল। মেঘের গর্জনে তার গলার শব্দ চাপা পড়ে গেল। কিন্তু আরশি ইতিমধ্যেই দরজা খুলে নামতে শুরু করেছে। বর্ষণ বাধা দিল না। এক সময় তো আর কেউ কাউকে থামাতে পারে না। দুজনে একসাথে হাঁটতে শুরু করলো, পিচঢালা রাস্তার ওপর। মাথার ওপর ঝুম বৃষ্টি আর পিছনে বন্ধ গাড়ি। কিছু দূর হাঁটার পর হঠাৎ আরশি থেমে গেল। বর্ষণও থেমে গেল। এই জায়গাটা কেমন যেন চেনা চেনা লাগছে। বর্ষণ তাকিয়ে দেখলো রাস্তার একপাশে একটা ছোট্ট কাঁচা রাস্তা ভেঙে গেছে একটা ঝোপঝাড়ের দিকে। পিছনে কিছু দেখা যাচ্ছে না। এই পথটা কি আমরা আগে এসেছিলাম? আরশির চোখে ভয়, বিস্ময় আর মনে এক অজানা চেনার দোলা। এটা সেই জায়গা যেখানে পার্টি করতে এসেছিল শ্রাবণেরা। সেই কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তারা পৌঁছলো এক ফাঁকা জায়গায়, একটা পুরনো পরিত্যক্ত বাড়ির ধ্বংসস্তূপ। বাড়িটা অনেকটা ভূতের বাড়ির মতো দেখলেও ভেতরে ঢুকতে একটা অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল চারদিকে।
বৃষ্টির শব্দ যেন হঠাৎ করে কেমন কমে গেল। আরশি অবাক হয়ে তাকিয়ে রইল চারপাশে। বর্ষণ এক ঝটকায় গায়ের ভেজা জামাটা খুলে গাড়ি থেকে আনা ব্যাগটা খুলে একটা শুকনো চাদর বের করলো। তারপর আরশির দিকে এগিয়ে দিল। নাও, ভিজে থাকলে অসুস্থ হয়ে যাবে। কথাটা বলে মুখ ফিরিয়ে নিল সে। আরশি একটু থমকে গেল। সেও ভিজে কাঁপছিল, কিন্তু বর্ষণের ব্যবহারটা এমন স্বচ্ছ আর যত্নময় যেন সে কোনো শর্ত ছাড়াই তাকে আগলে রাখছে। চোখে চোখ পড়তেই আরশির মনে হলো, এই চোখ দুটোতে এতদিন সে কি এই মায়া দেখেনি? রাত নামলো। তারা পুরনো বাড়ির এক কোণে একটু শুকনো জায়গায় বসে থাকলো। বর্ষণ তার ব্যাগ থেকে কিছু শুকনো বিস্কুট, একটা চায়ের ফ্ল্যাক্স আর দুটো ছোট কাপ বের করলো। হালকা গলায় বলল, অভাবের মধ্যেও যদি কারো মুখে হাসি রাখতে পারো, সেটাই সবচেয়ে বড় ভালোবাসা। আরশি তাকিয়ে রইল তার মুখের দিকে। কোনো সিনেমার হিরোর মতো না, কোনো বাহুল্য নেই তার আচরণে, নেই কোনো নাটকীয়তা, কিন্তু এই মানুষটা নিজের মতো করে প্রতিটা মুহূর্তে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে, অদৃশ্যভাবে, নিঃশব্দে। সেই রাতে তারা একসাথে থাকলো, আলাদা হয়ে আবার একসাথে। বর্ষণ খেয়াল রাখলো সে যেন যথেষ্ট দূরে থাকে, যাতে আরশি স্বস্তিতে ঘুমোতে পারে। আরশি সেই রাতে চোখের কোণে জল নিয়ে বুঝতে পারল, ভালোবাসা মানে শুধু কাঁধে মাথা রাখা নয়, ভালোবাসা মানে নিজের চেয়ে অন্যকে বেশি গুরুত্ব দেওয়া। ভোরবেলা আরশি ধীরে ধীরে বর্ষণের কাছে গিয়ে বলল, তোমাকে দেখে আমার নিজেকে ফিরে পেতে ইচ্ছে করে। আরশিকে, নট দ্য গার্ল এভরিওয়ান ওয়ান্টেড, বাট দ্য ওয়ান হু ওয়ান্টেড টু বি সিন ফর হু শি ট্রুলি ইজ। বর্ষণ একটু অবাক হলো, তারপর মৃদু হাসল। ঘুমের ঘোরে বলল, তোমাকে ঠিক সেইভাবেই দেখি আমি। আরশি বুঝে গেল এই বৃষ্টির ভেজা রাতটাই হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সকালটা ধীরে ধীরে আসছিল, এক কুয়াশা ভেজা কোমল আলোয়। ভিজে গাছপালা, জমে থাকা বৃষ্টির জল আর ভোরের পাখির ডাক, সব মিলিয়ে প্রকৃতি যেন নতুন দিনের প্রতিশ্রুতি দিচ্ছিল। আরশি আর বর্ষণ ভাঙা বাড়ির উঠোনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপচাপ চারপাশ দেখল। কোনো কথা নেই, শুধু মনে হচ্ছিল একটা পূর্ণ বাক্য দুজনের মাঝখানে ভেসে আছে, যার মানে দুজনেই বুঝে ফেলেছে। গাড়িতে উঠে তারা আবার রওনা দিল। এখন আর বৃষ্টি নেই, তবে মাটির ঘ্রাণ এখনও বাতাসে ছড়িয়ে আছে। রাস্তা যতই ছোট হতে লাগলো, বর্ষণ যেন আরও বেশি চুপচাপ হয়ে পড়ছিল। আরশিও অনুভব করছিল একটা চাপা টান, একটা অজানা শূন্যতা। একটা ছোট্ট গলির মুখে গাড়ি থামিয়ে বর্ষণ বলল, এইখানেই নেমে যাব। আরশি চমকে তাকালো। তোমার তো বাড়ি আরও ভেতরে, আমি পৌঁছে দিই না? না, ঠিক আছে, তুমি বরং তোমার গন্তব্যে যাও, তোমার অনেক কিছু ভাবার আছে। একটা মুহূর্ত নীরব, শুধু বাতাস আরশির চুল উড়িয়ে দিচ্ছে। বর্ষণ দরজা খুলে নামলো। গাড়ির দরজায় হালকা হাত রেখে বলল, আরশি, কিছু অনুভব কথা হয়ে উঠলে বোঝা পারে, কিন্তু কিছু অনুভবই থাকলে সেইটাই মুক্তি দেয়। এই বলে সে হেঁটে যেতে থাকলো গলির ভিতর দিকে ধীরে ধীরে। আরশি বসে রইল চালকের আসনে, তার চোখে অদ্ভুত এক ঝড়। বর্ষণের প্রতিটা আচরণ, গতরাতের ছোট ছোট যত্ন, সব একসাথে এসে যেন বুকের মাঝে দলা পাকিয়ে বসে আছে। সে জানতো বর্ষণ কোনো দাবি করেনি, কোনো প্রশ্নও করেনি, কিন্তু নিজের মতো করে সে এমন কিছু রেখে গেছে যেটা কোনো শব্দ বোঝানো যায় না। আরশির হাত গিয়েছিল স্টিয়ারিংয়ে, কিন্তু ইঞ্জিন স্টার্ট করার আগে সে জানতো আজ কোথাও যাওয়া হবে না, কারণ সে বুঝে গেছে সে আর ফিরে যেতে পারবে না আগের সেই জগতে। কিছু অনুভব ভালোবাসা হয়ে গেছে, যেটা তার বাকি জীবন বদলে দেবে। কিছুটা ছুটির দিন, আকাশ পরিষ্কার, বাতাসে হালকা একটা ঠান্ডা, কিন্তু রোদটা মোলায়েম। চারপাশে ছুটির আমেজ, আর শহরটা যেন আজ একটু ধীরে চলছে। সেই দিনটা ছিল এমনই ছিল, যখন কেউ কিছু না ভেবে বেরিয়ে পড়ে, শুধু মনের টানে না বলা কিছু বলার জন্য। আরশি সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ জানালার বাইরে তাকিয়েছিল। রোদে ঝিকঝিক করা পাখির পালা আর রাস্তার ছুটে চলা জীবনের মাঝখানে একটা মুহূর্ত ছিল যেটা ওর বুকের ভেতর জমে থাকা অনুভবগুলোকে আর চুপ করে রাখেনি।
আজ সে হালকা একটা শাড়ি পরেছে, সাদা সোনালি বর্ডারের নরম তাঁতের শাড়ি। চোখে হালকা কাজল, ঠোঁটে একটা খুব সূক্ষ্ম গোলাপি রং, যেন নিজেকে একটু বেশি নিজের করে তোলার চেষ্টা। সাজে ছিল না কোনো জাঁকজমক, কিন্তু ছিল এক ধরনের কোমল সাহস। সে আজ সাজেনি সুন্দর দেখানোর জন্য, সেজেছে মনে যতটা অনুভব আছে তার সঙ্গে মানিয়ে চলার জন্য। বর্ষণের বাড়ির সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। দোলনা চেয়ারে কেউ বসে নেই, জানলাগুলো আধা খোলা। চারপাশে ছিল এক ধরনের শান্তি, যেমন বর্ষণের ভেতর থাকে সব সময়। বেল বাজাতে একটু হাত কাঁপলো ওর। এরপর দরজা খুলল বর্ষণ। সাধারণ একটা টি শার্ট আর পাজামা পরা, চোখে একটু অবাক চাউনি। আরশিকে দেখে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল, তারপর হালকা হেসে বলল, তুমি? আরশির চোখে সেই চিরচেনা দৃঢ়তা, কিন্তু তার গলাটা কাঁপছিল। তোমার কাছে এসেছি, কোনো সমস্যা? আরে না, কিন্তু হঠাৎ। কারণ মনের মধ্যে কিছু শব্দ অনেক দিন আটকে ছিল, আর আজ মনে হলো মুখে না বললে বাকি জীবন আফসোস থাকবে। বর্ষণ একটু এগিয়ে এসে ধীরে গলায় বলল, সব কথা বলার জন্য না আরশি, কিছু অনুভব শুধু একে অপরের চোখে পড়লেই যথেষ্ট। আরশি এগিয়ে গেল। হাওয়ায় শাড়ির আঁচল উড়ছিল, আর তার চোখে ছিল এক অনন্ত শান্তি। বর্ষণের বাড়িটা বাইরে থেকে দেখতে যতটা সাধারণ, ভেতর থেকে ঠিক ততটাই শান্তিময় আর আত্মার ছোঁয়া মাখানো। পুরনো ধাঁচের একতলা বাড়ি, ছাদের কিনারা ধরে ঝুলে থাকা লতাগুল্ম, বারান্দার দোলনা চেয়ার। ঘরে ঢুকলেই একটা নরম আলো চোখে পড়ে, যেটা আসলে জানালার পর্দা ছুঁয়ে পড়া রোদের ছায়া, আর দেয়ালে সাজানো কিছু পুরনো ছবি। মেঝে সিমেন্টের হলেও ঝকঝকে পরিষ্কার, যেন প্রতিদিন না হলেও প্রতিনিয়ত কেউ যত্ন নিয়ে মুছে যায়। ছোট একটা শোকেসের অল্প কিছু বই, কবিতা, ভ্রমণ কাহিনী আর কিছু পুরনো চিঠি বাঁধানো ফ্রেমে। খাটে সাদা চাদর আর কোণগুলো পরিপাটি করে গোজা। ঘরের গন্ধে একটা হালকা চন্দনের সুগন্ধ, যা পরিষ্কার থাকার আর ভেতরের শান্তির চিহ্ন। আসবাবপত্র দামি না, কিন্তু ব্যবহার উপযোগী আর মায়ায় ছোঁয়ায় গড়া। ঘরের কোণে রাখা ছোট টেবিল, একটা পেতলের ফুলদানিতে টাটকা গাঁদা ফুল, যেটা হয়তো প্রতিদিন সকালে কেউ নিজের হাতে সাজিয়ে রাখে। ঘরের প্রতিটা কোণা থেকে যেন একরকম ভালোবাসা ও আপ্যায়নের সুবাস ছড়িয়ে পড়ে। মা দেখো কে এসেছে। ভেতর থেকে বর্ষণের মা বেরিয়ে আসলেন। আরশিকে এক নজর দেখলেন ভালো করে। কে ও? তোর বান্ধবী নাকি? কি মিষ্টি দেখতে। মা, উনি আমার বস, মিস আরশি রহমান। বাহ, যেরকম দেখতে তেমন সুন্দর নাম। বর্ষণের মা ছিলেন সেই মানুষদের একজন যাদের হৃদয়টা ঠিক জানালার মতো খোলা, নরম হাওয়ার পথ তৈরি করে রাখা। আরশিকে তিনি প্রথমবার দেখলেন, কিন্তু চেনার জন্য সময় নিলেন না একটুও। যেন বহু বছর ধরে আরশিকে দেখে আসছেন, চিনে রেখেছেন, শুধু প্রথমবারের সামনে বসে চা খাচ্ছেন আজ। আরশি যখন দরজার কাছে দাঁড়িয়ে বলেছিল, আমি বর্ষণের অফিস কলিগ, হঠাৎ ইচ্ছে হলো তাই চলে এলাম। তখন মা হেসে বলেছিলেন, যার জন্য হঠাৎ ইচ্ছে হয় সে তো চেনা মানুষের মধ্যেই পড়ে। মা, আসো ভেতরে। একটা বাক্যেই তিনি সম্পর্কটা বানিয়ে ফেললেন, নতুন আর পুরনো মাঝের ব্যবধান ঘুচিয়ে। কোনো সন্দেহ, কোনো প্রশ্ন, কোনো কৌতূহল নেই, শুধু আপ্যায়ন, মমতা আর নির্ভরতার ছায়া। তিনি আরশিকে বসতে দিলেন নিজের দোলনা চেয়ারে, বললেন, এই চেহারাটা নীলের পাপার, কেউ এলে আমি সেটাই বসতে দেই, যাকে মনে হয় আপন। আরশি একটু লজ্জা পেল, একটু অপ্রস্তুত, কিন্তু তার চোখে তখন একরকম আশ্রয়ের ছায়া। তিনি রান্নাঘর থেকে নিজের হাতে চা বানিয়ে আনলেন, বললেন, চা খুব ভালো বানাতে পারি না, কিন্তু আন্তরিকতা মিশিয়ে দেই। এরপর ধীরে ধীরে কথার স্রোতে তারা দুজন ভেসে গেলেন। বর্ষণ এক মুহূর্তের জন্য এলো, বলল, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। ম্যাডাম প্রথম এলেন, কিছু বাজার করে আনি। বর্ষণ চলে গেলে আরশির মুখে যখন একটা চিন্তার রেখা পড়ল, বর্ষণের মা চুপচাপ বললেন, তোমার মতো মেয়ের চোখে এত কথা, কিন্তু মুখে বলো কম। আমি এক সময় ঠিক এমনই ছিলাম।
আরশির দিকে তাকিয়ে তার চোখে পড়েছিল কিছু গভীরতা, কিছু না বলা গল্প। সেগুলো তিনি বোঝার চেষ্টা করলেন না, কারণ তিনি জানালেন সব কথা বুঝতে হয় না, শুধু পাশে থাকতে হয়। আরশি যখন চুপ করে সামনের বারান্দায় গাছপালার দিকে তাকিয়েছিল, তখন তিনি ধীরে বলে উঠলেন, তোমার মতো মেয়েকে যদি আমার নীলের জীবনে দেখি তাহলে মনটা নিশ্চিন্ত হয় মা। ভালো লাগা আর মনের জায়গায় এই দুটো যখন একসাথে আসে তখনই মানুষ সত্যিকারের সঙ্গী পায়। এইভাবে একটা সকালে একটা চায়ের কাপ, কয়েকটা অকপট বাক্য আর একরাশ হৃদয় খোলা আন্তরিকতায় বর্ষণের মা আরশিকে একদিনেই আপন করে নিলেন, নির্বাকভাবে, নিঃশর্তভাবে। আরশি সেটা কোনো শব্দে জানাননি, শুধু মুগ্ধ চোখে তাকিয়েছিলেন মহিলাটার দিকে। মনে মনে হয়তো বলেছিল, আপনার ছেলের মতোই আপনি। সম্পর্কের দাবি করেন না, কিন্তু একবার ছুঁয়ে গেলে মানুষ বদলে যায়। তাদের মাঝে হাজারো কথোপকথন হলো। আরশি যেন বর্ষণের থেকে বেশি বর্ষণের মাকে ভালোবেসে ফেলল। আপনি বর্ষণকে নীল বলে ডাকেন? হ্যাঁ, এটা তো ওর ডাকনাম। ছোটবেলা থেকে যারা ওকে চেনে এই নামেই ডাকে। বর্ষণের মা আরশিকে বর্ষণের ঘরে নিয়ে গেলেন। বর্ষণের ঘরে ঢুকতেই আরশি অবাক হয়ে গেল। দেয়াল টাঙানো একটা ফটো ফ্রেম, সেখানে একটা পরিবারের ছবি। ছবিতে বর্ষণ এবং বর্ষণের মা সহ আরও দুজন মানুষ ছিলেন, যাদের মধ্যে আরেকজন হলো শ্রাবণ। আরশি কাঁপা কাঁপা হাতে ফটো ফ্রেমটা ছুঁয়ে দেখল। ছবিতে যাকে দেখছো সে হলো আমার স্বামী, আর আমার সাথে বড় ছেলে শ্রাবণ আহমাদ। আরশি ধীরে ধীরে মস্তিষ্কের সমস্ত জট খুলে ফেলল। এই জন্য দুজনের চেহারার চাল চলনে এত মিল। আমার বড় ছেলেটা একটু বেহায়া, তাই ওর বাবা ওকে ত্যায্যপুত্র করেছে। আরশি আর কিছু বলার অবস্থায় নেই। রান্নাঘরে প্রেসার কুকারের একটা বাঁশির আওয়াজ হলো। তুমি বসো, আমি রান্নাঘর থেকে আসছি। আরশি ধপ করে বিছানায় বসে পড়ে হঠাৎ হাতে নরম কিছুর অনুভূতি পেল। সেদিকে তাকায় ও বর্ষণের একটি জার্সি পরে আছে। জার্সির পেছনে নাম্বার দেওয়া 10। হঠাৎ কিছু একটা বুঝতে পেরে চমকে ওঠে আরশি। বর্ষণের বি, আহমাদের ই আর নীলের এন। বেন 10। তার মানে 8 বছর আগে সে বেন 10 আর কেউ না, স্বয়ং বর্ষণ। আর সে কিছু বুঝতে পারছে না, সব কিছু ধোঁয়াশা লাগছে ওর। বর্ষণের ডেস্কের দিকে নজর যায় ওর, নিশ্চয়ই ওখানে কিছু থাকবে, যাতে ওর হাতের লেখা আছে। ওর লেখা দেখেই বুঝতে পারবে যে 8 বছর আগে সেই রক্ষাকর্তা বর্ষণ কিনা। ধীরে ধীরে ওর ডেস্কের কাছে যায় আরশি। একটু খোঁজার পর একটা ডায়েরি খুঁজে পায়। কোনো কিছু না ভেবেই পড়তে শুরু করে। বর্ষণের ডায়েরির অংশ। তুমি কোনোদিন জানোনি শ্রাবণের একটা ছোট ভাই ছিল, আর জানোনি সেই ছেলেটা যে তোমাকে আড়াল থেকে ভালোবাসতো, তোমার আশেপাশে থাকতো নীরবে, তোমার হাসি দেখে মন ভরতো। সেই ছিলাম আমি। তুমি আমাকে চিনতে কিন্তু চিনতে না। তোমার কাছে আমি ছিলাম এক অচেনা মুখ, হয়তো একটা নামহীন ছায়া, যে তোমাকে মাঝে মাঝে চিঠি দিয়ে সাবধান করত। আর তুমি ভেবেছিলে সেটা হয়তো বিরক্তিকর, অপ্রাসঙ্গিক। তুমি জানোনি সেটা ছিল ভালোবাসার একমাত্র সাহসী প্রকাশ। তোমার সামনে আমি কখনো নিজের পরিচয় দেইনি। তুমি যেন আমার চোখে চোখ না রাখো, তুমি যেন কখনো বুঝতে না পারো এই হৃদয়টা কেবল তোমার জন্যই কাঁপে। তোমাকে ভালোবেসেছি আড়াল থেকে, ঠিক যেমন মানুষ প্রার্থনা করে শুধু দেবতার দেখা পাওয়ার আশা ছাড়াই। আমি জানতাম তুমি শ্রাবণের ভালোবাসায় বিশ্বাস করো, কিন্তু আমি জানতাম ওর মুখোশের আড়ালে কী লুকিয়ে আছে। আমি দেখেছি, শুনেছি ও কেমন করে অন্য একজনের সঙ্গে জড়িয়ে পড়েছে আর তোমাকে প্রতারণার অন্ধকারে ফেলেছে। আমি চিঠি লিখে তোমাকে সাবধান করেছিলাম, কিন্তু তুমি তো জানোনি কে লিখেছে, তুমি জানোনি কেন লিখেছে। ওর জন্মদিনের পার্টির দিন আমি আগেই বুঝেছিলাম কিছু হতে চলেছে। সেই রাতে আমি গিয়েছিলাম শুধু তোমাকে বাঁচাতে। চাইনি এমন হোক। রাহুলকে তো আমি খুন করতে চাইনি, রডটা ঠেলে দিয়েছিলাম মাত্র, কিন্তু ও আর উঠল না। আমি পালাতে গিয়েও ধরা পড়লাম শ্রাবণ আর ওর বন্ধুদের হাতে। মুখ থেকে মাস্ক খুলে ওরা আবিষ্কার করলো আমি
সেই অপরিচিত ছেলে আমি বর্ষণ। বাবা সব জানার পর আমার আর শ্রাবণের ভবিষ্যৎ দুটো আলাদা করে দিলেন। শ্রাবণ হয়ে গেল ত্যায্য পুত্র, আর আমি বিদেশে জার্মানিতে নির্বাসিত। পুলিশকে মোটা অঙ্কের টাকা দিয়ে হাত করে কেসে তদন্ত বন্ধ করে দিলেন। কিন্তু আরশি এই 8 বছরে অনেক কিছু বদলেছে। শুধু আমার ভালোবাসা বদলায়নি। তোমার হাসি, তোমার কষ্ট, তোমার চোখের ভাষা, সব কিছু আজও মনে পড়ে প্রতিটি রাতে। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা মাপার কোনো পরিমাপ নেই। সে ভালোবাসা বলার মতো না, বোঝানোরও না, শুধু অনুভব করার। তোমার হাসির শব্দে আমার মন শান্ত হয়। তোমার কান্নার আভাসে আমার বুক ভেঙে যায়। তুই পাশে না থাকলেও আমার প্রতিটা মুহূর্তে তুমি ছিলে। আমি ভালোবেসেছি এমনভাবে যেমন কেউ বইয়ের শেষ পাতায় এসে আবার শুরুতে ফিরে যায়। কারণ ছেড়ে দিতে মন চায় না। তোমাকে দেখে মনে হতো পৃথিবী থেমে গেছে। তুমি হেঁটে গেলে আমার সমস্ত চোখ আর মন শুধু তোমাকেই খুঁজছে। তোমার নামটা ছিল আমার প্রতিটা নিঃশ্বাসে, আর তোমার স্মৃতিগুলো আমার একমাত্র সঞ্চয়। তুমি আমার জন্য কোনোদিন কিছু করনি, তবু আমি তোমার জন্য সব কিছু করতে চেয়েছি। কারণ ভালোবাসা চাওয়া নয়, ভালোবাসা মানে নিঃশর্তভাবে কারো জন্য থেকে যাওয়া। তুই জানো না আমি কতবার তোমার দিকে চেয়ে থেকেছি, না দেখার ভান করে, শুধু একটু আর একটু দেখতে। তোমাকে ভালোবাসা মানে নিজেকে প্রতিদিন হারিয়ে ফেলা, আবার সেই হারিয়ে যাওয়াতেই শান্তি খুঁজে নেওয়া। তুমি যদি কখনো বুঝে ফেলো তবে শুধু এইটুকু মনে রেখো, কোনো এক বর্ষণে তুমি ছিলে সমস্ত ভালোবাসার নাম। বর্ষণ বাজার থেকে ফিরে আসে। আরশি ওর রুমে আছে শুনে নিজের ঘরে পা রাখে। আরশির হাতে বর্ষণ ওর নিজের ডায়েরি দেখে অবাক হয়। আরশির মুখ দেখে বুঝতে পারে সব। আরশি চুপ করে বসে বুক ধড়ফড় করছে। ঘরের জানালাটা খোলা, আকাশটা আজ যেন পুরনো দিনের মতো নরম মেঘে ঢাকা। হঠাৎ দরজার এক টুকরো শব্দ। বর্ষণ ফিরে এসেছে। আরশি মুখ তুলতে পারবে না। তার মনে হয় বুকের ভেতর ঢেউ উঠছে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এই মানুষটাকে সে ভেবেছিল হয়তো আর কোনোদিন দেখবে না। এই মানুষটা যার কাছে সে একদিন ঋণী হয়ে গিয়েছিল ভালোবাসার, যার চোখে সে কোনোদিন ভালোবাসি কথাটা শোনেনি, তবু যেটা অনুভব করেছিল ঠিক তখনই, যেদিন সে চুপ করে নিজেকে বিলিয়ে দিয়েছিল তার নিরাপত্তায়। বর্ষণ দরজা ঠেলে ঘরে ঢোকে, হাতটা দরজার ফ্রেমে রাখে, যেন এই দেয়ালগুলো ছুঁয়ে আবার স্মৃতিগুলো খুঁজছে। তার চোখ পড়ে আরশি ধীরে তাকায়। 2 চোখে জল নেই, অথচ চোখ ভিজে। হয়তো এইসব বছরে জমে থাকা অনুভূতিগুলো এখন ভাষা হারিয়ে গেছে। দুজনের মাঝে কেউ কিছু বলে না, কিন্তু তাদের চারপাশটা যেন থেমে যায়। ঘড়ির কাঁটা থেমে যায়, হাওয়া নিঃশব্দ হয়ে দাঁড়ায়। শুধু এক গভীর নীরবতা যেটা বলে দেয়, তুমি ফিরে এসেছো? আমি অপেক্ষা করেছিলাম। বর্ষণ ধীরে ধীরে পা বাড়ায়, আরশির সামনে এসে দাঁড়ায়। দুজনের চোখে চোখ পড়ে। আরশি এবার ধীরে ধীরে বলে ফেলে একটা ভাঙা কণ্ঠে, খুব আস্তে, তুমি কি জানো আমি তোমার না থেকেও তোমাকে ভালোবেসে ফেলেছিলাম? বর্ষণ কিছু বলে না, শুধু এক পা এগিয়ে গিয়ে মাথা নিচু করে বলে, আর আমি কখনো ভালোবাসা চাইনি, শুধু চেয়েছিলাম তোমার পাশে একটুখানি জায়গা। সেই মুহূর্তে আর কিছু দরকার পড়ে না, না শব্দ না ছোঁয়া, শুধু চোখে চোখ রেখে দুটো বুক ধুপুক, যেন পুরনো কষ্টগুলো যেখানে মুছে যায়। 8 বছর পর যখন বর্ষণ ফিরে এলো, তখন জীবন অনেকটা পাল্টে গেছে, কিন্তু ভালোবাসা ছিল সেই আগের মতোই। শুধু এবার আর আড়ালে নয়, আলোর নিচে সবাই জানে এখন বর্ষণ ভালোবাসে আরশিকে। বিয়েটা খুব জাঁকজমক করে হয়নি, কিন্তু ছোট ঘনিষ্ঠ ভালোবাসায় মোড়া। বর্ষণ আরশিকে আংটি পরানোর পর শুধু একটা কথা বলেছিল, এইবার শুধু তুমি আমার ঠিকানা। তারপর নতুন সংসার, ছোট্ট একটা ফ্ল্যাট,
কিন্তু ভরা প্রেমে হেসে খেলে রান্নাঘরের হাসি মশলার গন্ধে ছাদের 2 কাপ চা আর সন্ধ্যের আকাশে তারা গোনার অভ্যেসে বর্ষণ অফিসে গেলে আরশি লাঞ্চ বক্সে ছোট নোট রেখে দেয়। আজ ভাত বেশি নরম, তুমি যেন মুখে তুলতে তুলতে আমায় মনে করো। বর্ষণ অফিসে বসে লাজুকভাবে হাসে, কেউ দেখে ফেললে চোখ ঘোরায়। ঘরে ফিরে সেই অফিস ম্যাডামই বর্ষণের জন্য চুল খোলা রাখে। রাতে বর্ষণের কাঁধে মাথা রেখে বলে, তুমি যখন পাশে থাকো তখন আর কিচ্ছু কঠিন লাগে না। কখনো বর্ষণ মজা করে বলে, ম্যাডাম কফির অর্ডার করছি, এক চুমু দিয়ে পরিবেশন করবেন তো? এমনই এক ভালোবাসাময় দিনে আরশি দরজা খুলে ঘরে ঢুকলো। দরজা লাগাতে বর্ষণ বলল, বস নয়, বউ এসেছে। আরশির চুলটা ক্লিপে আটকানো, কাঁধে ব্যাগ, মুখে ক্লান্তি। সোজা ডাইনিং টেবিলের পাশে রাখা চেয়ার টেনে বসলো। বর্ষণ ওর মুখের দিকে তাকিয়ে হাসল। ম্যাডাম আজ কারো কি শাস্তি হয়েছে? আরশি ক্লান্ত গলায় বলল, এক ছেলেকে দুপুরে কাঁদিয়ে দিয়েছি, ভুল রিপোর্ট জমা দিয়েছিল। বর্ষণ হেসে বলল, তবে সেই ছেলে জানে না এই ম্যাডাম ঘরে এসে বাচ্চাদের মতন গাল ফুলিয়ে বসে থাকে, আর 1 কাপ চা পেলে সব রাগ গলে যায়। আরশি মুখ ঘুরিয়ে একটুখানি হেসে বলল, চা দেবে? তুমি যদি দাও অফিসের মতো মুখ শক্ত করব না। বর্ষণ ওর সামনে চায়ের কাপ রাখলো আর আস্তে করে বলল, তুমি অফিসে বস, আমার কাছে বসন্ত। আরশি চুপচাপ কিছু না বলে বর্ষণের হাত ধরে ফিসফিস করে বলল, সবাই ভয় পায় আমাকে, তুমি ভালোবেসে ফেললে কেন? বর্ষণ একটুখানি হাসল। তুমি যে আমায় ছাড়া কাউকে তোমার ওই ভয়ঙ্কর মুখটার পেছনের হাসিটা দেখতে দাও না, তাই তো তোমার এই মুখটাই আমার সবচেয়ে আপন। ঘরটা নিস্তব্ধ, চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। আরশি বর্ষণের কাঁধে মাথা রাখে। টেবিলের ওপর রাখা অফিস ব্যাগ আর প্রেমে গলতে থাকা 2টো মন, তাদের সংসার।